আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে প্রজেক্টটা রান করলাম না, এই ব্রিড প্রজেক্টটা বা এই প্রজেক্টের সেটআপটা যেভাবে করা, সেটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের থিঙ্কিং এর উপরে তৈরি করা। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে যে সবকিছু একটা জায়গায় ম্যানেজ করা, মানে সবকিছু কেমন জানি একটা পেজের ভিতরে ঘটতেছে, এমন ভাবে অ্যাপ্লিকেশনটা বিল্ড আপ করা। যেমন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে একটা উদাহরণ দেখাই। উম, কি দেখাবো, ধরেন রিয়েক্ট জেএস এর যে ওয়েবসাইটটা, দেখেন আমি অন্যান্য যে পেজগুলো যাচ্ছি যখন, হ্যাঁ দেখেন অন্যান্য পেজে যখন যাচ্ছি, দেখেন আমার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। বাকি আমার উপরে যে হেডার, তারপরে এই যে এই মেনু বার, হ্যাঁ নিচে যদি ফুটার থেকে থাকে সেই ফুটার, তারপরে আপনার এই বিষয়ে যে সাইড বার গুলো, এগুলো কিছুই চেঞ্জ হচ্ছে না, খেয়াল করছেন? কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র যতটুকু চেঞ্জ হওয়ার দরকার অতটুকু জাস্ট চেঞ্জ হচ্ছে। আমার ওয়েবসাইটে যতটুকু যে কন্টেন্ট গুলো চেঞ্জ হওয়া দরকার, জাস্ট ওই অংশটুকু চেঞ্জ হচ্ছে। বিষয়টা কেমন জানো, আমার এই এই একটা পেজের ভিতরে নানান পরিবর্তন হয়ে হয়ে ওয়েবসাইটটা কেমন ধরে এই সিঙ্গেল পেজের ভিতরে দাঁড়ায় আছে। বিষয়টা বুঝাইতে পারছি? যদি অন্যান্য ওয়েবসাইটে যদি আমরা যাই, অন্য ওয়েবসাইট বলতে কোথায় যাওয়া যেতে পারে? উম, পুরা পেজটা রিলোড নেয়, খেয়াল করছেন? পুরা পেজটা রিলোড নিয়ে নতুন করে আর এক পেজে আসে। তার মানে এই যে সেকশনটা, এটাতে রিলোড না হলেও চলতো, এই সেকশনটা রিলোড না হলেও চলতো, তাই না? নিচে ফুটার আছে, এই ফুটার গুলো রিলোড না নিলেও কিন্তু চলতো। বাকি এখানে হচ্ছে কেমন জানি আগের পেজটা পুরো গায়েব হয়ে নতুন করে একটা পেজ তৈরি হয়েছে, নতুন করে একটা পেজ। বুঝতে পারছেন? তো এইটা ভালো, এটাও আগে আমরা ব্যবহার করতাম প্রচুর পরিমাণে। যে এখন সবাই এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে মুভ করছে, এখন পুরো বিশ্বটা চলে এই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, এই থিঙ্কিং এর উপরে। না, এটাকে সবাই পছন্দ করে। তো এই জন্য আমাদের ভিড প্রজেক্টটা বাই ডিফল্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের থিঙ্কিং এর উপরে তৈরি করা। বুঝতে পারছেন? যে কারণে যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সেহেতু এই পুরো প্রজেক্টের ভিতরে একটা মাত্র এইচটিএমএল ফাইল বা একটা মাত্র আউটপুট ফাইল থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আর আমাদের অন্যান্য যা কিছু আনা দরকার সবকিছু আমরা এর ভিতরে ঢুকাবো, এটাই হওয়াটাই স্বাভাবিক। তো এটা থেকে যদি আপনি বের হয়ে এখানে মাল্টিপল পেজ আনতে চান, তাহলে আপনাকে এই ভিটের ভিতরে গিয়ে বলতে হবে যে ভাইজান, আমরা আসলে আপনি যেটা মনে করতেছেন তেমন না, আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইটে পেজ রাখতে চাই। আচ্ছা, তো এই জন্যই হচ্ছে আপনার এই যে কিছু কনফিগারেশন চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এখানে দেখেন এই যে এই জিনিসটুকু লাগবে, এইখান থেকে এতটুকু, এতটুকু লাগবে আমাদের। এখানে আসি, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, বিল। আর বিলটাকে আপনাকে একটু কষ্ট করে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট এক্সপোর্ট এর কনসেপ্ট আমি এখনো দেখাই নাই, এটা আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। বিল্ড ফ্রম, হাইড্রো রইলো কেন এটা? ও সরি, বিল না, পাথ, এই পাথটা লাগবে, বিল না, পাথ। বিল প্রয়োজন নাই, পাথ ফ্রম, কোথেকে আনসার দেখি তো এটা, এই পাথ, পাথ থেকে আনসার। এখন এখানে দেখেন যখন আমরা এটা করলাম, তখন আমাদের এখানে দেখেন আপনি মাল্টিপল মানে ফাইল এখানে আপনি রাখতে পারেন, মাল্টিপল ফাইল আপনার নিজের মতো করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা ধরেন আমাদের মূল ফাইল যেটা, মেইন যে পাথটা, সেটা হচ্ছে আমরা index.html নামে রাখলাম। এরপরে আমাদের এখানে আরো কিছু ফাইল আমরা রাখবো, যেমন এটাকে একটা ফাইলের নামকরণ করতে পারি,
এটাকে এটা আলাদা ফাইল, পরে আমরা এটাকে এক পেজের ভিতরে নিয়ে আসবো। আপাতত আমাদের কাজের সুবিধার্থে আমরা আলাদা একটা ফাইল বানাই। এটাকে ধরেন নাম দিলাম পপ আপ। এখানে একটা পেজ বানাইলাম। তো এখানে আমরা নতুন দুইটা পেজ তৈরি করলাম, একটা হচ্ছে cart.html আর একটা popup.html, দুটো করলাম। হ্যাঁ, তো এখানে আমরা তো দেখলেই বুঝতে পারছি আমাদের একটা এখানে একটা নাম দিতে হবে। হ্যাঁ, আমি এখানে নাম দিলাম পপ আপ, আর এখানে এটার নাম করে দিলাম popup.html। এরপরে ধরেন আরেকটা লাইন করলাম, এটার নাম দিলাম কার্ট, আর এটার নাম দিলাম হচ্ছে cart.html। আচ্ছা, পপআপ এর ভিতরে কিছু ডাটা আমি নিয়ে আসি, আর এখানে h1 এটা হচ্ছে পপআপ, আর কার্টের ভিতরে আমি কিছু নিয়ে আসি, এখানে একটা h1 দেই, নাম দিয়ে হচ্ছে কার্ট। এবার আমি এটাকে রান করি, npm run dev। একটু ওয়েট করি, চলে আসছে। চলে আসছে। এবার এখানে স্ল্যাশ দিয়ে আমাদের ছিল পপ আপ ডট এইচটিএমএল, যদি লিখি এই পপ আপ পেজটা এখানে আসতেছে। ঠিক আছে, কার্ট ডট এইচটিএমএল লিখলে এই কার্টটা চলে আসতেছে। বুঝতে পারছেন ভাই? এখন এর ভিতরে আপনার যা খুশি সবই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা আমরা একটু পরে দেখতেছি, বাকিটা ব্যবহার আমরা এখন আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু প্র্যাকটিস করি। তো গত ক্লাসে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে একটু কাজ করছিলাম, আশা করি এটা বুঝছেন না সবাই? আচ্ছা, তো ইন্সপেক্টরে যাই, কনসোলে যাই। আচ্ছা দেখি তো, আমি একটু দেখি এখান থেকে, আমি আছি কোথায়, কার্ট। আমি এখানে যদি লগ করি, এটা আসছে না, এটা আসতেছে হচ্ছে আমার মূল পাথে। ঠিক আছে, চলে আসছে, আমাদের কোডগুলো চলে আসছে এখানে, এখানেও আসবে। আমি একটা কাজ করি, কার্ট, তাই না? কার্টের ভিতরে কি আমি এখানে স্ক্রিপ্ট, এখানে টাইপ বলে দিলাম মডিউল। আচ্ছা, টাইপ আমরা আপাতত তো ব্যবহার করি না এখনো, তাই না? টাইপটা ফাঁকা রাখি, এসআরসি, এখান থেকে এসআরসি থেকে মেইন ডট জেএস, তাই না? এবার কার্টে চলে যাই, স্ল্যাশ কার্ট। আচ্ছা, একটা এরর দিছে, কারণ হচ্ছে এই যে অ্যাড ইভেন্ট লিসেনারের জন্য যে h2 থাকার কথা, এগুলো পাচ্ছে না। আমি এতটুকু ফালাই দিই, এখন আমরা যে কোনো ফাইলে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। কার্ট ফাইলেও কাজ করতে পারবো, যদি আমরা জাস্ট লিঙ্ক আপ করলে হয়ে যাবে। কার্ট ফাইলের ভিতরে জাস্ট লিঙ্ক আপ করলে আমরা কার্ট ফাইল ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। নর্মাল HTML যেমন করতাম তেমনই। তো আমরা এই কার্ট এরকম ভাবে কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে, এই ফাইলটা আমাদের একটু ক্লিন আছে, ধরতে কাজ করতে সুবিধা হবে। এখন আসলে আমরা করবোটা কি আজকে, আমরা অ্যাড ইভেন্ট লিসেনারটা একটু প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। ফার্স্টে অ্যাড ইভেন্ট লিসেনারটা প্র্যাকটিস করি, আরেকবার প্র্যাকটিস করে দেখি। আমি এখানে আইডি দিলাম, আইডি বাদ দিলাম, এটা আইডি না দিয়ে এটাকে আমি অন্যভাবে ধরি। লেফট ধরে আমি লিখলাম মাই h1 ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরতে ধরা যায় না? আচ্ছা, কোয়েরি সিলেক্টর এছাড়া অন্য যা কিছু দিয়ে ধরবেন সমস্যা হবে, আমি সমস্যাটাও দেখাবো ইনশাআল্লাহ আজকে। এবার আমি মাই h1, আমি ফার্স্টে লগ করি মাই h1, দেখি আমার ধরতে পারে কিনা। আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখন এখানে আরো কিছু h1 আছে, এটার নাম ধরেন কাট অন, এটা ধরেন টু, এই তিনটাই থাক, সমস্যা নেই, তিনটাই থাক, তিনটা। এখন এটা কোনটা বলেন তো? আচ্ছা, আমরা একটু প্রমাণ করি যে আসলে প্রথমটা নাকি দ্বিতীয়টা, আমরা একটু দেখি আসলে।
আমরা জানি এর ভিতরে কি আছে, এটা খুঁজে বের করার জন্য আমরা কিছু প্রপার্টি পাই, তাই না? এটা একটা অবজেক্ট হয়ে গেছে না, অবজেক্ট। এই অবজেক্টের ভিতরে যে হাজারো প্রপার্টি আছে, অনেক প্রপার্টি। সে প্রপার্টির ভিতরে ইনার টেক্সট এবং ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল ইনার কাট, এই যে গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। ইনার এইচটিএমএল এর ভিতরে কি লেখা আছে? কাট 1, তার মানে এটা। বা ইনার টেক্সটের ভিতরে কাট 1 লেখা আছে, মানে এটাই। বুঝা যাচ্ছে ভাই? আচ্ছা, তাহলে আর প্রমাণ করার দরকার নেই, প্রমাণিত হয়ে গেছে এখান থেকে। কিন্তু আপনি যদি লেখেন কোয়েরি সিলেক্টর অল, এভাবে লেখেন, তাহলে আমাকে সবগুলো দিয়ে দেবে। দেখবেন সবগুলো, তিনটা নোড লিস্ট সবগুলো দিয়ে দিচ্ছে আমাকে, তাই না? এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। অথবা আমি যদি এখানে বলি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এভাবে যদি ধরি, তাও কি সবগুলো দিবে না? সবগুলো দেবে। একটা এখানে লেখা ছিল যে কি জানি, দেখে দাও, এটা হচ্ছে নোড লিস্ট। আর আমরা যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দেই, তাহলে আসবে এইচটিএমএল কালেকশন। একটা হচ্ছে নোড লিস্ট, আর একটা হচ্ছে এইচটিএমএল কালেকশন। একই জিনিস, একই জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। দুটোই আমাদেরকে অ্যারে দিবে। নোড লিস্টও আমাকে যেমন অ্যারে দেয়, এইচটিএমএল কালেকশনও আমাদেরকে অ্যারে দেবে। বুঝে আসছে ভাই? আচ্ছা, এখন এই যে তিনটা জিনিস আমি ধরলাম, খুব ভালো করে মাথায় রাখেন, তিনটা জিনিস আমি ধরলাম, আমাকে একটা অ্যারে দিল। এখন আমি যদি এই সরাসরি অ্যারের উপরে এইখানে যদি আমি বলতে চাই, এটা ধরে যে h1 ডট কি জানি অ্যাড ইভেন্ট লিসেনার, না ইভেন্ট লিসেনার। এখন অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে আমি বললাম ক্লিক, আর এখানে একটা ফাংশন দিয়ে দেবো, তাই না? বললাম ধরেন আফটার ক্লিক এফএন। ফাংশন তো কল করা যাবে না, আমি ফাংশন শুধুমাত্র ফাংশন মানে নামটা দিতে হবে। তাহলে আমি ফাংশনটা এখানে বানাই, যদিও ফাংশনটা আগে বানানো উচিত, আগে ফাংশন বানায় তারপরে ব্যবহার করাটা উচিত, তাহলে আমাদের প্যাচ লাগবে কম। এখানে আমি বললাম যে লগ, কেউ যদি ক্লিক করে লগ, আমি বললাম যে ক্লিক হয়েছে, দিয়ে দিলাম। এখন আমাকে বলেন এই h1 এর উপরে যখন ক্লিক করব, তাহলে আসলে ক্লিকটা কার উপরে পড়বে? এটার উপরে, এটার উপরে, এটার উপরে? বোঝেন না আমার কথা? আবার দেখেন, প্রশ্নটা বুঝেন। আমি এখানে h1 দিয়ে ধরলাম গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, তাহলে আমাকে সবগুলো h1 ধরে দিল না? যেহেতু সবগুলো h1 ধরে দিল অ্যারে আকারে, এখন এই অ্যারের উপরে যদি আমি ক্লিক ইভেন্ট চালাই, তাহলে সেই অ্যারের কোন এলিমেন্টের উপরে, অ্যারের ভিতরে তো অনেকগুলো এলিমেন্ট, কোন এলিমেন্টের উপরে সে ক্লিক করলে কাজ করাবে? বোঝেন নাই? নো, আপনি তিনটার উপরে একসঙ্গে ক্লিক দেন তো কেমন? তিনটা কার্সর লাগবে। সবগুলোর উপর ক্লিক দিতে গেলে কার্সর তিনটা লাগবে না? তিন এলিমেন্টের উপরে রেখে এইবার ক্লিক করতে হবে। এটা কি পসিবল? তাহলে এই কাজটা একটু ইলজিক্যাল হয়ে গেল না? আমরা বললাম যে একটা অ্যারে, অ্যারে মানে কি? অ্যারের ভিতরে অনেকগুলো অপশন থাকবে, অনেকগুলো ডাটা থাকবে, আর এখানে ডাটাগুলো আছে h1, অ্যারের ভিতরে তিনটা h1 আছে। আমি বললাম যে তিনটা h1 এর উপরে যখন ক্লিক করা হবে তখন এটা ঘটো। এটা ইলজিক্যাল হয়ে গেল না? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমাকে বলতে হবে যে ভাই তিনটার যে কোনো একটার উপরে ক্লিক করলে হবে, এরকম বিষয়টা না। এখন এই অ্যারের তিনটা পাইলাম, তিনটার প্রথমটা ধরার জন্য আমরা জানি অ্যারের প্রথম এলিমেন্টটা ধরার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিলে হয়, মনে আছে? অ্যারের প্রথমটা, আমি এটাকে একটু এইটাকে একটু কমেন্ট করি বোঝার ক্ষেত্রে। এই যে মাই h1 টা আসবে, তিনটা আসলো। এখন প্রথমটা ধরার জন্য 0, পরেরটা ধরার জন্য 1, পরেরটা ধরার জন্য 2, এটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার, মনে আছে তো ভাই? এখন আমি যদি h1 এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা 0 লিখি, প্রথমটা দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিয়েছে না প্রথমটা? আচ্ছা, এরপরে এখানে যদি 1 লিখি, দ্বিতীয়টা দিয়ে দেবে, দ্বিতীয়টা। আমরা দেখি 2 দিয়েছে কিনা, আমরা নিচের দিকে যাই, এই যে কার্ড 2 পাইছে না? তার মানে এটাই আমাকে দিয়েছে।
এবার আসেন, যদি এটা হয়ে থাকে তো এখানে এসে মাই h1 এভাবে না লিখে আমি যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা জিরো বসাই দিই তাহলে কি কাজ করবে? কাজ করবে। এখন আমি কি বললাম যে সবগুলো h1 এর উপরে ক্লিক করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো প্রথম যার ইন্ডেক্স নম্বর 0 প্রথম h1, তো প্রথম h1 এর উপরে ক্লিক করাটা কি পসিবল না? দেখেন এবার কোনো এরর টেরর দিবে না, কোনো এরর নাই। আমি এটা ক্লিক করলাম কাজ করে না, এটা ক্লিক করলাম কাজ করবে না, এখানে ক্লিক করলাম এই যে ক্লিক হয়েছে। সবাইকে লজিক ধরতে পারছি ভাই? আশা করি এটা কঠিন কিছু না, সহজ জিনিস। আচ্ছা, এবার আসেন এইখানে, এই যে এটা হচ্ছে আমার একটা অবজেক্ট তাই না, আর এটা হচ্ছে কি আমার একটা ফাংশন। এবার আসেন এই যে যে ফাংশন ফাংশন কথাটা বলতেছি না আমরা, আসলে এটাকে ফাংশন বলাটা ঠিক না, বুঝছেন? এটাকে বলতে হবে মেথড। আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। ধরেন আমি একটা ধরেন একটা অবজেক্ট বানাই, মাই ও বি জে ইজ ইকুয়াল টু, আমি বললাম ধরেন নেম, আমার নেমটা দিয়ে দিলাম। এবার ধরেন আমি এখানে একটা ফাংশন দিব, ফাংশন, হ্যাঁ, ধরেন এখানে আমি বললাম ওয়েলকাম এমএসজি, ওয়েলকাম মেসেজ সমান সমান একটা ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আমরা এরকম রাখতে পারি না এটা কির ভিতরে। এখন এখানে বললাম যে লগ করলাম, কি লগ করব? ও যে মাই অবজেক্ট, যেটা মাই অবজেক্ট ডট নেম, আর এর আগে ধরেন আমি বলে দিলাম যে হ্যালো, হ্যালো প্লাস মাই অবজেক্ট ডট নেম। এখন তো এটা করতে পারি কিনা, এটা করলে কোনো অসুবিধা আছে কিনা? আমরা অবজেক্টের ভিতরে একটা কি নিলাম, কি বলেন বা প্রপার্টি যাই বলেন না কেন, অবজেক্টের ভিতরে এটাকে বলা হয় কি, হ্যাঁ, অবজেক্টের ভিতরে কি নিলাম, তার ভিতরে একটা স্ট্রিং রাখলাম, ভালো কথা। তাহলে অবজেক্টের আরেকটা কির ভিতরে আমি যদি একটা ফাংশন রাখি কোনো অসুবিধা? যা মনে চাই রাখতে পারি আমরা, তাই না? ধরেন এখানে আমি বললাম আরেকটা রাখলাম যে স্কিলস, একটা অ্যারে রাখতে পারি না আমরা? স্কিলস এর ভিতরে HTML CSS JS রাখতে পারি না আমরা? কোনো অসুবিধা আছে? আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যা রাখতে পারবো আমরা একটা অবজেক্টের কির ভিতরে তাই রাখতে পারবো। আমরা একটা ভেরিয়েবল ধরেন লেট এ ইজ ইকুয়াল টু একটা ফাংশন রাখলাম, কে আমাকে মানা করছে? ভেরিয়েবলের ভিতরে একটা কি ফাংশন রাখলাম, এখানে আমি লগ করলাম যে দিস ইজ ফাংশন ফ্রম ভেরিয়েবল রাখলাম। এখন দেখেন এইভাবে যদি ফাংশন লিখি তাহলে কেমন জানি এই ভেরিয়েবলের নেম এটা এ নিজেই কেমন জানি একটা ফাংশন, সেটা তাই না? আমি যদি লিখতাম লেট বি ইজ ইকুয়াল টু, ধরেন আমি বললাম 100, তাহলে এখানে বি মানেই কেমন জানি 100, বিষয়টা তাই না? বা বলতে পারি যে বি মানে হচ্ছে একটা নাম্বার, এটাও বলতে পারি। যদি বলি লেট সি ইজ ইকুয়াল টু, এভাবে যদি বলি এ বি সি ডি, তাহলে বলতে পারি সি মানেই কেমন জানি একটা স্ট্রিং, বলতে পারি কিনা ভাই? তাহলে এইখানে আমরা বলতে পারি এ মানেই কেমন জানি একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা কল করতে গেলে খুব ইজিলি আমি এভাবে কল করতে পারি, পারি না ভাই? সবাইকে ধরতে পারছেন? আচ্ছা, দেখেন আমরা কল করে দেখি তো আসলে হয় কিনা। কল করলাম, এই দেখেন চলে আসছে দিস ইজ ফাংশন ফ্রম ভেরিয়েবল, চলে আসছে। একই ভাবে এই অবজেক্টের ভিতরে এটা কেমন জানি একটা ফাংশন, তাই না? আমরা এই ফাংশনটাকে কল করতে গেলেও আমরা করতে পারি কেমনে, ফার্স্টে মাই অবজেক্ট ডট ওয়েলকাম মেসেজ ফার্স্ট ব্র্যাকেট, করতে পারি না? সবাই বুঝছেন কিনা দেখেন, এটা বোঝা জরুরি, বুঝছেন তো ভাই? আচ্ছা, এখন মাই অবজেক্ট ডট ওয়েলকাম মেসেজটা আমি লিখলাম, মেসেজ আসবে, এখানে কোনো সমস্যা নেই, চলে আসছে। এখন এই ফাংশন আর এই ফাংশনের ভিতরে একটু ডিফারেন্স আছে। এই ফাংশনটা হচ্ছে নির্মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কিন্তু এই ফাংশনটা একটা অবজেক্টের মুখাপেক্ষী। আপনি অবজেক্ট ছাড়া এরকম লিখতে পারবেন? বোঝেন নাই মনে হয়। এই সবাই বুঝছেন?
এই যে ওয়েলকাম মেসেজ, এই যে একটা ওয়েলকাম মেসেজ, এটা কি একটা অবজেক্টের প্রপার্টি বা অবজেক্টের কি, তাই না? তার মানে এই ফাংশনটা যদি কল করতে হয় আগে অবজেক্ট ধরে কল করতে হবে, বিষয়টা তাই না? তাহলে এই ফাংশনটা এই অবজেক্টের মুখাপেক্ষী, অবজেক্ট ছাড়া এই ফাংশন ব্যবহার করা যাবে না। কিন্তু এই এটা কল করার জন্য আপনার কারো মুখাপেক্ষী হওয়া লাগবে, এটা সরাসরি কল করা যাচ্ছে। হ্যাঁ, তো যেগুলো আপনার এভাবে সরাসরি কল করা যাচ্ছে যে ফাংশন গুলা, এগুলো হচ্ছে আমাদের সাধারণ ফাংশন, আমরা সেগুলোকে ফাংশন নামকরণ করতে পারি, ফাংশন বলতে পারি। আর যেগুলো এই যে অবজেক্টের মুখাপেক্ষী, অবজেক্ট ছাড়া এমনি ব্যবহার করা যাচ্ছে না, এগুলোকে আমরা শুধু ফাংশন, এটাগুলো ফাংশন বলাটা উচিত না, এগুলোকে বলবো আমরা মেথড। কি বলবো? মেথড। মনে থাকবে, তো কখনো যদি কোথাও আপনি মেথড কোন শব্দ শোনেন, তাহলে মনে রাখবেন এটা নিশ্চয়ই কোন একটা অবজেক্টের ভিতরে তৈরি করা ফাংশন। যেমন আমরা রাইট নামে একটা ফাংশন শিখছি, ডকুমেন্ট ডট রাইট। এখন বলেন তো রাইটটাকে ফাংশন না মেথড? মেথড না, কারণ এটা ডকুমেন্ট ছাড়া হুদাই লিখতে পারবেন, বোঝেন নাই মনে হয়। হ্যাঁ, এখানে ডকুমেন্ট অবজেক্টটা বাই ডিফল্ট বানানো আছে, আমাদের হাতে বানাইতে হয় নাই, তাই বুঝছেন সবাই? তাহলে এখানে রাইটটা কিন্তু আমরা পাইলাম একটা মেথড। আমি যদি বলি কনসোল কনসোল ডট লগ, তাহলে লগটা কি মেথড না ফাংশন? মেথড না। কেন মেথড, কেমনে বুঝলাম? কারণ এটা কনসোল ছাড়া, কনসোল অবজেক্ট ছাড়া কাজ করে না। সবাই বুঝছি ভাই? আল্লাহ জানে বুঝছি কিনা। হ্যাঁ বুঝছি, আসলে বুঝছি। হ্যাঁ, এটা করতে করতে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এবার আসেন, আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এবার আরেকটা টপিকে আসি। এত সময় পর্যন্ত জাস্ট আপনাদেরকে বুঝাইলাম ফাংশন আর মেথডের কিছুটা পার্থক্য, ফাংশন এবং মেথড। এখন এই মেথডটা আমি কেন দেখাইলাম, এর পেছনে কিছু কারণ আছে। যেমন আমি বলছিলাম যে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি, সে ডাটাগুলোকে আমরা অবজেক্ট হিসেবে কল্পনা করি, মনে আছে এই কথাটা? তার মানে আমি স্ট্রিং নিয়ে যখন কাজ করব, তার মানে ওই সময় স্ট্রিংটা হয়ে যাবে একটা অবজেক্ট। আমি যখন কোন একটা নাম্বার নিয়ে কাজ করব, তখন নাম্বারটা হয়ে যাবে একটা অবজেক্ট। বুঝতে পারছেন? প্রমাণ লাগবে, আসেন প্রমাণ করি। এই যে বিটা কি একটা অবজেক্ট না? কিভাবে বুঝলাম এটা অবজেক্ট? কারণ বির ভিতরে কিছু একটা আছে, বি দিয়ে কিছু একটা করা যায়। একটা হচ্ছে আপনার লুগাবি অবজেক্ট, আর একটা হচ্ছে ইস্তেলাহি অবজেক্ট। একটা পারিভাষিক অবজেক্ট, আর একটা হচ্ছে শাব্দিক অবজেক্ট। মানে অবজেক্ট একটা হচ্ছে দুনিয়ার সবকিছুকে আমি অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি, সবকিছু অবজেক্ট, ঠিক আছে না? আর একটা অবজেক্ট হচ্ছে ওই যে আমরা হাতে বানাই যে অবজেক্ট, আমরা এইভাবে আপাতত বুঝি। বুঝতে পারছেন? সবকিছু কিন্তু অবজেক্ট। সেই হিসেবে স্ট্রিং, সে কিন্তু নিজে আবার একটা অবজেক্ট। স্ট্রিং দিয়ে কিছু একটা করা যায়। নাম্বার নিজে একটা অবজেক্ট, নাম্বার দিয়ে কি করা যায়? যোগ করা যায়, বিয়োগ করা যায়, আবার অনেক কিছু করা যায়, করা যায় না? তা আমরা যদি ধরেন কনসোল ডট dir লিখি, ডির, এখানে বি লিখি, বি 100 চলে আসছে না? 100 চলে আসছে। এখন এই যে দেখেন, এটা কিন্তু আমি dir বা কনসোল লগ লিখলে একই একই রেজাল্ট আসবে, কোনো ডিফারেন্স নাই, একই রেজাল্ট আসবে। আর এই যে নাম্বারটা, হ্যাঁ, এখন এই নাম্বার নিয়ে অনেক কিছু করা যায়। এখন নাম্বার নিয়ে যদি অনেক কিছু করা যায়, খুব ভালো করে খেয়াল করেন, নাম্বার একটা অবজেক্ট। নাম্বারকে আমরা এই ক্ষেত্রে অবজেক্ট হিসেবে ধরতেছি, মানে এক একটা জিনিসের, মানে এক এক দৃষ্টিকোণ থেকে এক এক নাম হতে পারে। মানে একটা মানুষই দেখবেন, সে এক দৃষ্টিকোণ থেকে ভাই, আর এক দৃষ্টিকোণ থেকে স্বামী, আর এক দৃষ্টিকোণ থেকে বাবা, নানান দৃষ্টিকোণ থেকে নানান পরিচয় না? তো সেই হিসাবে একটা নাম্বার, সে নাম্বার হওয়ার দৃষ্টিকোণ থেকে, ডাটা টাইপের দৃষ্টিকোণ থেকে সে নাম্বার, ঠিক আছে। আবার এটাকে অবজেক্ট হিসেবে কল্পনা করা যায়, কারণ আমরা জানি যে যাকে নিয়ে কিছু একটা করা যায় সেটাই তো একটা অবজেক্ট, তাই না? নাম্বারকে নিয়ে কিছু 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 করা যায়, বুঝতে পারছেন? তো সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা অবজেক্ট। যেমন উদাহরণস্বরূপ কি করা যায়,
আমি এখানে বলতে চাই যে 100 থাকলেই চলবে না, এই 100টার পরে ডট দিয়ে দুটো শূন্য নিয়ে আসতে হবে, হতে পারে না? অনেক সময় ধরেন আমাদের নাম্বার এরকম থাকে যে 33.3333333 অনেকগুলো 3 এরকম, হ্যাঁ না এরকম? এখন আমি চাচ্ছি যেহেতু এটা অবজেক্ট, এটাকে অবজেক্ট হিসেবে কল্পনা করে আমি এখানে বলবো যে 3 পরে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে এই সব সংখ্যা ফেলে দিয়ে জাস্ট দুইটা সংখ্যা তুমি রেখে দাও। এই ধরনের একটা কমান্ড দিতে পারি না আমরা? এখন যদি আমরা নাম্বারটাকে এক্ষেত্রে অবজেক্ট হিসেবে কল্পনা করি, তাহলে এই অবজেক্ট নিয়ে আমি যদি কোনো কাজ করতে চাই, কাজ করা মানেই হচ্ছে ফাংশন, বোঝেন নাই মনে হয়? কাজ করা মানেই হচ্ছে ফাংশন। আবার এই ফাংশনটা একটা অবজেক্টকে কেন্দ্র করে হবে, অবজেক্টকে নিয়ে হবে, তার মানে এক্ষেত্রে ফাংশনের নাম হয়ে যায় মেথড। আর এই অবজেক্টটা হচ্ছে নাম্বার টাইপের অবজেক্ট, এজন্য এই যে কাজের কথা বললাম, এই কাজ করার জন্য যে মেথডগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে বলা হয় নাম্বার মেথড। তাই বোঝেন নাই মনে হয়? একইভাবে স্ট্রিং এর জন্য মেথড আছে, নাম্বারের জন্য মেথড আছে, অবজেক্টের জন্য মেথড আছে, অ্যারের জন্য মেথড আছে, ইত্যাদি ইত্যাদি সবকিছুর জন্য মেথড আছে। বুঝে আসছে? আপনি যদি গুগলে সার্চ করেন যে নাম্বার মেথড, মেথডস ইন জাভাস্ক্রিপ্ট, W3 Schools এর ভিতরে দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন এখানে। এই যে নাম্বারকে অনেক কাহিনী করার জন্য অনেক মেথড আছে। দেখতে কি মনে হচ্ছে আপনার? এগুলো ফাংশন না? মনে হচ্ছে না ফাংশন? বোঝেন নাই মানে ফাংশন না? তার মানে এই ফাংশনের আগে একটা অবজেক্ট দিয়ে অবজেক্টের পরে ডট দিয়ে কাজ করতে হবে, বোঝেন নাই? আমি এগুলোকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা আজকে এগুলো প্র্যাকটিস করাবো না, এগুলো পরে ধারাবাহিক ভাবে জাস্ট বোঝানোর জন্য। যেহেতু আমরা মেথড আর ফাংশনটা চিনলাম, ফাংশন আর মেথডের আমি কিছু পার্থক্যগুলো দেখাচ্ছি। এই মনে করেন এটাকে রাখলাম আমরা এক জায়গায়, ধরেন আমি এখানে বললাম লেট ARR ইজ ইকুয়াল টু একটা অ্যারে নিলাম, 1 2 3 4 5 6 এরকম কিছু একটা নিলাম, একটা অ্যারে, অনেকগুলো নাম্বার আছে না এখানে। এখন এই অ্যারেটাকে যদি লক করে, দেখেন লক করে অ্যারে, সুন্দরভাবে অ্যারেটা চলে আসবে, এখানে চলে আসবে। এখন এই অ্যারে কে নিয়েও কিন্তু অ্যারে, যদিও সে অ্যারে, কিন্তু এটাকে যদি আমি অবজেক্ট হিসেবে কল্পনা করি তাহলে বোঝা যায় যে এই অ্যারে কে নিয়েও কিন্তু অনেক কাজ করা যায়। কি কাজ করা যায়? আমি দেখতে পারতেছি এখানে অ্যারের ভিতরে 6টা আইটেম আছে, লেন্থ হচ্ছে 6টা, মানে 6টা ডাটা আছে। যদি আমরা 6টা ডাটার ক্ষেত্রেই আমরা নাম্বার ব্যবহার করছি, যা মনে চায় ব্যবহার করা যায়। আমি চাচ্ছি এখানে 7 নম্বর ডাটাগুলোকে এর ভিতরে পুশ করতে, বোঝেন নাই মনে হয়? এর ভিতরে 7 নম্বর ডাটাকে আমি ঢুকাইতে চাচ্ছি। তাহলে অ্যারে কে নিয়ে কিছু একটা করলাম, তাহলে কিছু একটা করা মানে কি ফাংশন। আবার এই ফাংশনটা কাজ করবে অ্যারের উপর ভিত্তি করে, তার মানে এই ফাংশনকে আমি মানে মেথড নাম দিতে পারি। বুঝতেছেন? আমি দেখাই, দাঁড়ান একটা দেখাই। এই যে দেখেন অ্যারে, এই ARR ডট, দেখেন ডট দেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলো এখানে মেথড সাজেশন দিচ্ছে, এগুলো সব মেথড। তাহলে এখানে পুশ বলে একটা মেথড আছে, পুশ। পুশ মানে হচ্ছে অ্যারের ভিতরে কোনো কিছু ঢুকাই দেওয়া। আমি এখানে বললাম 100, আমার এই অ্যারের ভিতরে কোথাও 100 আছে? নাই, আমি করে দিলাম 100। এরপরে আমি লক করলাম অ্যারেটা, সেভ করি। সেভ করলে দেখেন এই যে 1 2 3 4 5 6 100। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি এই ARR এই মানে এই প্রপার্টিটা নিয়ে, সরি এই অবজেক্টটা নিয়ে, এটা যদি এখন অবজেক্ট আকারে কল্পনা করি, ঠিক আছে, যদিও এটা অ্যারে কিন্তু এটা আমরা আর মানে অর্থগত দিক থেকে অবজেক্ট হিসেবে যদি কল্পনা করি, তাহলে এই অবজেক্টকে নিয়ে আমরা নাড়াচাড়া করলাম না, অবজেক্টটা নিয়ে কিছু একটা করলাম না, আমি করার জন্য আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হয়েছে। এটা যে ফাংশন আমরা বুঝে ফেলছি কারণ ফার্স্ট ব্র্যাকেট, তাই না? একটা ফাংশনের মতো কাজ নিয়ে কাজ করা লাগছে, এটা একটা ফাংশন, একদম সুন্দর একটা ফাংশন, পুরাই ফাংশন। কিন্তু এই ফাংশনটা এই অ্যারে অবজেক্ট ছাড়া কাজ করবে?
যে কারণে এই ফাংশনটাকে বলা হয় অ্যারের মেথড। বুঝতে পারছেন? এই জায়গায় অ্যারে ছাড়া আপনি ধরেন একটা স্ট্রিং লেখেন, কাজ করবে না। যেমন ধরেন এখানে আপনি লিখলেন 1 2 3 নাম্বার লিখলাম, দেখেন অলরেডি এখানে এরর দিচ্ছে। আমি যদি এখানে একটা স্ট্রিং লিখি, স্ট্রিং কিছুটা লিখি, তাও দেখবেন একটা এরর দেবে। আমি স্ট্রিং লিখে পুশ লিখলাম, দেখেন এই যে stri.push is not a function। বাকি আমি যদি এখানে একটা অ্যারে লিখি, অ্যারে এভাবে অ্যারে লিখি 3 4 5, হ্যাঁ এখন কিন্তু কোনো এরর নাই, কোনো এরর নাই। এই দেখেন 1 2 3 4 5 6, এই কোথেকে আসলো এটা? ও এখান থেকে আসলো, মানে এখানে কোনো এরর দেয়নি, কোনো এরর দেয়নি। আচ্ছা দেখেন এখানে 3 4 5, এই যে এটা কিন্তু একটা অ্যারে, এটা আমরা চিনি, অ্যারে চিনি। আবার এই অ্যারেটা এখানে আমরা অনেকটা অবজেক্টের সাথে কল্পনা করে ব্যবহার করতেছি। অবজেক্টের সাথে কল্পনা করে যে কেমন জানি এটা ইটসেলফ একটা অবজেক্টের মতো, যার কিছু প্রপার্টি, কার কিছু মেথড থাকা পসিবল। বুঝতে পারছেন? তো সেই হিসাবে যখন আমি এই অ্যারেটা নিয়ে যখন পুশ করলাম, আমাদের কোনো এরর দেয় নাই। ঠিক একই ভাবে এখানে এভাবে লেখা, এই যে এই জিনিসটাকে এভাবে এইভাবে এখান থেকে লেখা আর ভেরিয়েবল লেখা সেম কথা না? একই তো কথা। তো সেই হিসাবে আমি যদি arr.push লিখি, কোনো এরর দিচ্ছে না, কোনো এরর দিচ্ছে না। এবং এই ar এর ভ্যালুটা রিপ্লেস হয়ে এই পুশের ভ্যালুটা, অর্থাৎ এটাও এখানে বসে নতুন করে arr এখানে প্রিন্ট করে দিচ্ছে। সেই হিসাবে আমরা 100 সহ পেয়ে যাচ্ছি। বুঝে আসছে? তো জাস্ট এটা দেখালাম, এটা মনে না রাখতে বলে অসুবিধা নেই, একটা মানে দেখালাম আর কি প্র্যাকটিস স্বরূপ। আমরা প্রত্যেকটা, বিশেষ করে আমাদের অ্যারে এবং অবজেক্টের মেথড নিয়ে প্রচন্ড পরিমাণ কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আসেন আর একটা জিনিস শিখি। আমাদের, আমরা ধরেন আমি একটা লগ করলাম, লগ হ্যালো এভরিওয়ান, এই ঘুমায় না ঘুমায় না, দিকে 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 ঘুমায় না। দেখেন আমি একটা কনসোল লগ করলাম, সবাই এদিকে খেয়াল করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্ট ছাড়া কোনো ডেভেলপার হওয়া কোনোভাবেই সম্ভব না। এটা না শিখলে জীবনেও ডেভেলপার হইতে পারবেন না, এটা লাগবেই লাগবে, ফরজে আইন। আমি বলে দিই কি আসলে শিখাইতে যাচ্ছি। ওই যে বলছিলাম না যে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড দিই যে এই কাজটা তুমি 10 বার হও, 15 বার হও, এরকম কমান্ড দিই না? এটাকে আমরা শিখবো। যেমন আমি কনসোল লগ করলাম, একবার কনসোল লগ হইলো, আমার আবার করতে গেলে এটাকে কপি করে পেস্ট করতে হবে। এরকম পেস্ট করতে হবে, অনেকবার পেস্ট করতে হবে, তাহলে অনেকবার এখানে কনসোল লগ হবে। বিষয়টা তাই না? এখন আমি এতবার করতে রাজি না, আমি জাভাস্ক্রিপ্টকে বলবো ভাই তুমি এই কনসোল লগটা 100 বার প্রিন্ট করে দাও। বোঝেন নাই মনে হয়? এই কমান্ড দেবো, এটাকে বলা হয় লুপ। জাভাস্ক্রিপ্টের লুপ বলা হয়। হ্যাঁ, লুপ। হ্যাঁ, এই লুপটা অনেক প্রকারের আছে, আমরা যদি একটু সার্চ করি গুগলে, জাভাস্ক্রিপ্ট লুপস, এখানে আমি যদি ঢুকি আমরা দেখতে পারবো এই যে অনেকগুলো লুপস আছে। হ্যাঁ, একটা ফর লুপ, ফর ইন লুপ, ফর অফ লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। তো এর ভিতরে ফর লুপটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, ফর ইন এবং ফর অফ মাঝে মাঝে ব্যবহার হয়, সাধারণত এটা অবজেক্টের সাথে ব্যবহার হয়, ফর ইন এবং ফর অফ। আর ওয়াইল এবং ডু ওয়াইল লুপটা খুব একটা ব্যবহার হয় না। তা আমরা আপাতত ফর লুপটা শিখবো, আর ফর ইন ফর অফটা যখন আমরা অবজেক্ট নিয়ে আরেকটু নাড়াচাড়া করবো তখন শিখবো ইনশাল্লাহ। তো চলেন আমরা শিখি এই জিনিসটা। প্রথমে আমরা ফর লিখবো, ফর, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সিনট্যাক্স। ফর, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আউটপুট হয়, এটা আমরা জানি। যেমন এটা অনেকটা কন্ডিশনের মতো, ইফ এলস এর মতো, মনে আছে? আর এই ফরের ভিতরে আমাকে তিনটা জিনিস লিখতে হয়, তিনটা। প্রথমে একটা ভেরিয়েবল লিখতে হয়, যে কোনো ভেরিয়েবল লেখেন আপনি। আমি লিখলাম লেট আই সমান সমান কিছু একটা দিব,
এখন এইখানে আমরা যে কোনো একটা এমন একটা ভ্যালু দিব যেই ভ্যালুটা মানে বাড়াটা সম্ভব, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হওয়াটা সম্ভব, এমন একটা ভ্যালু দেব। তার মানে এই ভ্যালুটা দেব নাম্বার, নাম্বার বাড়ে কমে, তাই না? অনেক টাইপের ডাটা বা অনেক টাইপের ভ্যালু তো আমরা শিখছি। স্ট্রিং আপনি যদি এখানে এ দিয়ে বসে থাকেন তাহলে এ কি বাড়ে? বাড়ানো সম্ভব না। আনডিফাইন দিলেন, আনডিফাইন বাড়বে না, বাড়ে একমাত্র নাম্বার। যে নাম্বারে দেন না কেন, পৃথিবীর যে কোনো নাম্বার দেন, সেটাকে বাড়ানো সম্ভব, কমানো সম্ভব। তো আমরা সাধারণত জিরো থেকে শুরু করে দিই, জিরো নাম্বার জিরো দিলেই হয়, আমরা জিরো দিলাম। তো ক্লোন দিয়ে আমরা একটা কাজ শেষ করলাম, বললাম যে এখানে আমাকে 3টা কাজ করতে হয়, তার একটা কাজ করলাম, একটা ভেরিয়েবল দিলাম। 2 নম্বরে এই যে ভেরিয়েবলটা তৈরি করলাম, এই ভেরিয়েবলটা যে বাড়বে, এই বাড়ার কন্ডিশনটা আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? বাড়ার কন্ডিশন, আমি কন্ডিশন দিলাম আই, বুঝেন ভালো করে, আই আই লেস দেন ইকুয়াল 100, বুঝেন নাই? আচ্ছা, আমি বুঝাই দিই, আমি এখানে 100 না দিয়ে ধরেন 10 দিই, এবার আই প্লাস 1 দিই। এটা এতটুকু স্কিপ করেন আপাতত, এতটুকু স্কিপ করে আমি বুঝাই দিচ্ছি। এটা বোঝেন, এই আইটা এক করে করে বাড়বে, তার মানে প্রথম আইটা ছিল 0, তারপরে আইটা বাড়বে এক করে করে। আচ্ছা, এটার আগে আরেকটা কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যাদের কম্পিউটারে পিসিতে অটো সেভ চালু আছে, তারা এটা লিখতে দিলেই দেখবেন আপনার কম্পিউটার হ্যাং হয়ে গেছে। অটো সেভ অবশ্যই বন্ধ করে নেবেন, ঠিক আছে? অটো সেভ থাকলে অর্ধেক লিখবেন, এতটুক লিখবেন, এতটুক লেখার পরে দেখবেন হ্যাং হয়ে গেছে কম্পিউটার, মানে সে কাজ করা শুরু করবে। বুঝলেন না? এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রস্তাব করিবেন বলে কাজ শুরু করে দিয়েছে। ঝামেলা আছে না পুরো কথা না শুনলে? এখানে সেই কাহিনী ঘটবে, আপনার কম্পিউটার দাঁড়ায় যাবে, হ্যাং হয়ে যাবে, কম্পিউটার বন্ধ করা ছাড়া অনেক সময় কোনো উপায় থাকে না, আপনার ফাইলগুলো মিসিং হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্য অটো সেভ কেউ দিবেন না। অটো সেভ হচ্ছে মানে দুনিয়ার একটা বাজে অভ্যাস। আমি জীবনে অটো সেভ ব্যবহার করি না, কোনোদিন অটো সেভ ব্যবহার করি না, এটা করবেন না। কোনো কিছু লিখতে গেলে অটোমেটিক সেভ হয়ে যায়, সেভ করলেও সমস্যা আছে, সেভ করা যাবে না, এই পুরো 3টা কন্ডিশন লেখার আগে সেভ করবেন না। অনেকে অটো সেভ দিয়ে রাখছেন, সেটিংস এ যাবেন, সেটিংস থেকে এখান থেকে সেটিংস, এখানে সার্চ করবেন অটো সেভ, অটো সেভ, এই যে অটো সেভ ফাইল, অটো সেভ, এখানে এটা আপনি মানে অনেকে এটা দেওয়া আছে আফটার ডিলে, তাই না? মানে কিছুক্ষণ ডিলে করার পরেই আপনার অটো সেভ হয়ে যাবে, এটাকে অবশ্যই আপনি অফ করে রাখবেন, বাই ডিফল্ট অফ করা থাকে। আচ্ছা, তো এবার আসেন, এবার আমি কনসোল লক করলাম, লক করলাম। আচ্ছা, এই জিনিসটা আমি দেখতে চাইছিলাম, এটা আমি কন্ডিশনটা ভুল লিখছি, এই জন্য এটা এইভাবে হবে। আমার এখানে দাঁড়ায় গেছে, কন্ডিশন ভুল লেখার কারণে দাঁড়ায় গেছে, আরো সব বন্ধই করা লাগে। প্রথম কত পটে দেবে? এই পটে না, কোনটা জানি, কাট ইন্সপেক্ট করি, কনসোলে যাই। আচ্ছা, হলো না এখানে? হুম, আচ্ছা, আর লোকটা তো দিলেই হয়। কি ভুল করলাম এখানে দেখি তো, আমি একটু ভুল করে ফেলছিলাম, সিম্পল একটা ভুল করছি, আমি দেখাই দিই। হ্যাঁ, আসেন এখানে, এই জায়গায় কাজ করবে, আমি এইভাবে না, এইভাবে হবে, সমান সমান আই প্লাস 1,
রিঅ্যাসাইন হবে, তাহলে কাজ করবে। এই যে আবার কাজ করছে। সিম্পল একটা ভুল করে ফেলছিলাম, কারণ এইভাবে তো কাজ ব্যবহার করি না, এই জন্য মনে নাই, ভুলে গেছি। এটা হচ্ছে আপনার এই যে রিঅ্যাসাইন করতে হবে। বুঝাই দিই বিষয়টা। ফার্স্টে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল আই, যে কোনো নাম দিতে পারেন। আমি আই, সাধারণত মানুষে আই নেই। আই ইজ ইকুয়াল টু একটা এমন একটা ভ্যালু দিতে হবে যে ভ্যালুটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়, বাড়ে বা কমে। তার মানে নাম্বার দিতে হবে, যে কোনো নাম্বার দিতে পারেন। দেন আমাকে এই নাম্বারের সাথে একটা কন্ডিশন মিলাইতে হবে। কন্ডিশন যে এই নাম্বারটা বাড়তে বাড়তে কত পর্যন্ত বাড়তে পারে, বা কমতে কমতে কত পর্যন্ত কমতে পারে। বুঝতে পারছেন? তা আমি এবার বললাম যে এটা বাড়তে বাড়তে 10 হতে পারে, তাই না? সর্বোচ্চ, এই যে বললাম না যে আইটা ছোট হতে হবে 10 থেকে, বিষয়টা তাই না? তার মানে সর্বোচ্চ 10 হতে পারে। বুঝেন নাই মনে হয়। আইটা, সরি, সর্বোচ্চ 9 হতে পারে, 10 না, 9। আইটা ছোট হবে 10 থেকে। 10 তো আর 10 থেকে ছোট না, 9 হচ্ছে 10 থেকে ছোট, তাই না? তার মানে আইটা সর্বোচ্চ কত হতে পারে? 9। এরপরে এই যে যে বাড়বে, এই বাড়াটা কোন ভাবে হবে? একটা ভেরিয়েবল বাড়ে কখন? সেই ভেরিয়েবলটা যখন রিঅ্যাসাইন করা হয়, তাই না? ভেরিয়েবলটাকে যখন নতুন করে কোনো ভ্যালু দেওয়া হয়, তখনও তো সেটা বাড়ে বা কমে বা কিছু একটা ঘটে। তো 3 নম্বরে আমাকে বলতে হবে সেই ভেরিয়েবলটাকে রিঅ্যাসাইন করে দিতে হবে। রিঅ্যাসাইন কেমনে করে? এই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু ওই যে আগের ভেরিয়েবল সাথে 1। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা ভেরিয়েবল তৈরি হলো। প্রথম ভেরিয়েবলের নাম হচ্ছে আই, তার ভ্যালু হচ্ছে 0। 2 নম্বরে কন্ডিশন, বললাম যে আইটা বাড়বে, আমাদের মাথায় আছে যে আইটাকে আমি বাড়াবো। তো বাড়াইতে 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 10-এর আগ পর্যন্ত বাড়াবো, ঠিক আছে? এরপরে বাড়াবো কিভাবে? এই আয়ের সাথে 1 যোগ করে করে বাড়াবো। ওকে, তাহলে এই যে যে ভেরিয়েবলটা আমি যদি এখন এইখানে ধরেন হ্যালো এভরিওয়ান প্লাস এই আইটাকে প্রিন্ট করাই দিই। আইটা তো একটা ভেরিয়েবল, তাই না? আইটা একটা ভেরিয়েবল না, প্রিন্ট করাই দিই। দেখেন কি ঘটে। as hello everyone 0 1 2 3 4 5 6 7 8 9। জি পারা গেছে না? জি আমি জিনিসটা আবার দেখাই। কেটে দিস, কেটে দিই। আমি এখানে চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে একটা জিনিস 10 বার করতে। কথার কথা, একটা জিনিস আমি 10 বার করতে চাচ্ছি। তাহলে আমাকে লুপ চালাইতে হবে। লুপের ভিতরে সব থেকে পপুলার লুপ হচ্ছে ফর লুপ। ফর লুপ, ইভেন পিএসপি তেও এই ফর লুপটা আছে, পিএসপি তেও ফর লুপ ব্যবহার করা যায়। তো এখানে আমাকে 3টা জিনিস দিতে হবে। ফর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3টা জিনিস দিতে হবে। প্রথমে আমার একটা ভেরিয়েবল দিতে হবে, ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভ্যালু দিতে হবে কোনো নাম্বার ভ্যালু, যে কোনো নাম্বার ভ্যালু হতে পারে, যে কোনো নাম্বার। আমি দিলাম ধরেন 10, কোনো অসুবিধা আছে? 10। দ্বিতীয় নম্বর আমাকে কন্ডিশন বলতে হবে যে আমার মাথায় আছে যে আমি এই ভেরিয়েবলটাকে বাড়াইতে 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 20 পর্যন্ত বানাবো, আমাদের মাথায় আছে, হ্যাঁ? তো সেই হিসাবে আমি এখানে বললাম আইটা বাড়তে 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 20-এর আগ পর্যন্ত হবে, দিলাম কন্ডিশন। 3 নম্বরে আমি যেহেতু বাড়বে, তার মানে এই ভেরিয়েবলটা রিঅ্যাসাইন হয়ে 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 বাড়বে। তো রিঅ্যাসাইন করে কি কেমনে? আগে ভেরিয়েবলের নাম সমান সমান দিয়ে নতুন করে নাম। তো এখানে যদি আমি আই ধরি, আই মানে হচ্ছে এই আইটা, তার মানে আই মানে কত? 10। এই 10-এর সাথে সে কি করবে? যোগ করবে 1। বুঝতে পারছেন? তাহলে 10-এর সাথে 1 যোগ করে এখানে হয়ে যাবে 11। এরপরে 11 হওয়ার পরে সে কন্ডিশন মিলাবে যে দেখি তো 11 20 থেকে ছোট কিনা। যখন দেখবেন না ছোট না, তখন সে এই আইটার ভ্যালু আবার রিঅ্যাসাইন করে 12 বানায় দিবে। 12 বানায় এসে আবার সে চেক করবে যে দেখি তো এটার সাথে মিলে কিনা। মিলাই দেখবে যে 12 20-এর থেকে ছোট কিনা। এই এই এখানে যখন 1 মিলাবে, তখন তো এই আই এর ভ্যালু 12 হবে, তাই না? তার মানে এই আইটার মানে হচ্ছে 12। এই 12 20 থেকে ছোট কিনা। যদি ছোট না হয়, যদি ছোট হয়, কন্ডিশন যদি মিলে যায়, তাহলে আবার সে কি করবে? 1 বাড়াইয়ে 13 বানিয়ে দেবে। আবার দেখবে যে 13, এই আই মানে হয়ে যাবে 13। 13 20-এর থেকে ছোট কিনা। যদি কন্ডিশন মিলে যায় তাহলে আবার 1 যোগ করবে। বুঝতে পারছেন? আর যতবার কন্ডিশন মিলবে ততবার সে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। বুঝতে পারছেন? যতবার কন্ডিশন মিলবে ততবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকবে। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি যে কাজ করব সেই কাজ ততবার হবে।
বুঝতে ভাই এবার? এখন ধরেন আমি লক করলাম, লক করে আমি আইটাকে লক করে দিলাম। এখন আইটা তো একটা ভেরিয়েবল, তাই না? লক করে দিলাম। দেখেন সে আইটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, আর 20 তো আর 20-এর থেকে ছোট না, তাই না? 19টা হচ্ছে 20 থেকে ছোট, 10 থেকে 19 পর্যন্ত চলে আসছে। এবার বুঝছেন সবাই? আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের অনেক জায়গা লাগবে। উদাহরণস্বরূপ আমাদের এই যে আইটেম গুলো আছে না, এই আইটেম গুলোকে আমরা এই কন্ডিশন দিয়ে বানাইতে পারবো না? মনে করেন একটা ফাংশন বানাইলাম, সেই ফাংশনের ভিতরে এই সব ডাটা আছে, সেই ফাংশনটা আমি কল করার ক্ষেত্রে এরকম একটা ফর লুপের ভিতরে কল করলাম, কোনো অসুবিধা? উদাহরণস্বরূপ ধরেন আমি একটা ফাংশন বানাই, ফাংশন আমি বললাম টেস্ট ফাংশন, এখানে আমি ধরেন কনসোল লক করলাম, বললাম দিস ইজ আওয়ার টেস্ট ফাংশন করলাম। এখন এই ফাংশনটা যদি আমি নর্মালি কল করি, নিচে যে কোনো জায়গায় আমি কল করি, তাহলে এই লেখাটা চলে আসার কথা, দেখে তো আসে কিনা? এই যে আসছে, দিস ইজ আওয়ার টেস্ট ফাংশন। এখন আমি চাচ্ছি এই ফাংশনটা একবার নয় বরং 10 বার কল করব। তাহলে এটাকে যদি 10 বার কল করতে চাই, এভাবে 10 বার কল করার থেকে এই ফরের ভিতরে কল করা ভালো না? তাহলে এটাকে আমি এখান থেকে ফেলে দিই, এটাকে কাট করে এনে এইখানে আমি কল করে দিই। যেহেতু আমাদের ফাংশন রেডি করা, তার মানে এখানে 10 বার কল হবে। এই দেখেন 10 চলে আসছে, 10 চলে আসছে না? 10 চলে আসা মানে কি, এই লেখাটা এখানে 10 বার বসছে। বোঝেন নাই মনে হয়? আচ্ছা, মনে করেন এই এমন একটা ফাংশন, এই বেচারা ফাংশন একটা প্যারামিটার দাবি করে, প্যারামিটার। এখানে ধরেন এন নামে একটা প্যারামিটার আছে, তাহলে ফাংশন কল করার সময় এন এর ভ্যালু দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, তো এখানে এন এর ভ্যালুটা যখন দিব, তখন আমি এন এর ভ্যালুর জায়গায় এন আই পাস করে দিলাম, এই আইটা পাস করে দিলাম, এখানে কোনো অসুবিধা? এখন এই আই মানে কি, আই মানে প্রথমবার 10, তারপরে বার 11, তারপরে বার 12, তারপরে বার 13, তারপরে 14, এরকম না? তাহলে এইখানে আমি এই ডাটাটা অনেকটা ডাইনামিক হয়ে আসতেছে, হ্যাঁ, ইনক্রিমেন্ট হয়ে আসতেছে। তা আইটা এখানে পাস করে দিলাম, আইটা চলে গেল এখানে। এখন এইখানে আমি বললাম ফাংশন নং প্লাস ওই এনটা, তাহলে কি হবে, এখান থেকে আইটা চলে যাবে এখানে। প্রথমে আই এর ভ্যালু হচ্ছে 10, তার মানে এখানে হয়ে যাবে 10, 10 এখানে বসে যাবে। তারপরে দ্বিতীয়বার যখন ফাংশন রান করতে যাবে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 11, এখানে চলে যাবে 11, এখানে যেয়ে বসবে 11। তারপরে আবার যখন ফাংশন রান করতে যাবে, তখন আই এর ভ্যালু হয়ে যাবে 12, এখানে চলে যাবে 12, এখান থেকে এখানে চলে আসবে 12। দেখে তো সব ঠিক থাকলে কাজ করার কথা, দেখেন তো করছে কিনা। সবাই বুঝছেন? আল্লাহ জানে বুঝছেন কিনা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়, কেন আমি এন দেবো এখানে? এখানে এন হতে পারে, আমার যা মনে চায় দিতে পারি। এটা তো একটা ভেরিয়েবলের নাম দিতে হবে আমাকে, হ্যাঁ, যে কোনো নাম। এখানে আপনার নাম লেখেন, তাও কাজ করবে। এখানে আপনার নাম লেখেন, নাম লিখলাম। এখন এটা হচ্ছে ভেরিয়েবল, যার ভ্যালু এখান থেকে পাবে। তাহলে এই ভেরিয়েবলটা আপনি এখানে বসাই দেন, তাও কাজ করবে। বুঝেন নেই? তাও কাজ করবে। প্যারামিটার আর্গুমেন্টের কনসেপ্ট তো সবার ক্লিয়ার, এটা ক্লিয়ার হওয়া কিন্তু জরুরি। অনেকবার গেছে, অনেকবার গেছে। আর এটা মানে কনসেপ্ট কাঁচা থাকার কথা না। এখন আসেন, বলতে পারেন যে আলতু ফালতু কাজ কেন করব? এর অনেক কাজ আছে, অনেক ব্যবহার বিধি আছে। ধরেন ছোট্ট একটা ব্যবহার বিধি আমরা দেখে আসি। আমরা এখানে একটা সিলেক্ট ব্যবহার করি, মনে আছে সিলেক্ট অপশন? ফর্মের ভিতরে সিলেক্ট অপশন থাকে না? অপশন ভ্যালুটা আপাতত আমি তুলে দিই, ধরেন ভ্যালুটা তুলে দিই। এখানে ধরেন আচ্ছা, এখানে একটা লেবেল দিই, লেবেল। এখানে বললাম যে ইওর, ধরেন সিলেক্ট ইয়ার। আর এখানে ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে 2025 সাল এখন, তাই না? আমি ধরেন 1925 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখানে প্রিন্ট করাবো। 1925, তারপরে 1926,
তারপরে 1927, এরকম করে 100টা লিখবেন এখানে। এই যে এখানে 1925, 26, 7 তিনটা আছে, লেখেন 100টা কেমন লাগে। এর থেকে জাভাস্ক্রিপ্টে লেখা ভালো না? চলেন আমরা জাভাস্ক্রিপ্টে লিখি এবার। ফালাই দিই, ফালাই দিয়ে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা কোন ট্যাগ পাই HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য? HTML এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য কোন ট্যাগ? স্ক্রিপ্ট না? তাহলে স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম এখানে, স্ক্রিপ্ট ট্যাগ। তো স্ক্রিপ্ট ট্যাগ লিখে এখানে যদি আমি ডকুমেন্ট ডট রাইট করি, রাইট, আর এইখানে ধরেন আমি লিখলাম এভাবে যে কি জানি অপশন, এখানে বললাম 1995 ধরেন, আর এখানে অপশন শেষ করলাম। এটা করতে পারি না? এখানে দেখেন তো, এখানে ডকুমেন্ট রাইট করা মানে হচ্ছে এই লেখাটা ঠিক এই লেখাটা এই বরাবর বসে যাওয়া, তাই না? এই দেখেন চলে আসছে 1995। আমি এটাকে আবার কপি পেস্ট করি, এখানে লিখলাম 1996, পেস্ট করি 1997, 1998 লিখলাম। ওকে, এভাবে যতবার লিখবো ততবার এই জিনিসগুলো এখানে চলে আসছে তো। এখন এই যে লাইনটা, এই লাইনটা এখন আমরা লুপের ভিতরে ফালাই দেবো, হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা লিখলেই আমার এখানে এই অপশনটা চলে আসে, অপশনটা চলে আসে, এই অপশন গুলা। তাহলে এই লাইনটাই আমরা লুপের ভিতরে ফালাই দেবো। চলেন করি, এগুলোকে ফেলে দিই। ফেলে দিয়ে এখানে আমরা এখন ফর লুপ নিলাম। ফর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে আপাতত আমি আগে ভাগে দিয়ে রাখি। এটাকে আমরা লুপ চালায় বারবার বারবার রিপিট করব। এই জায়গাটা এসে আমি ফার্স্টে বললাম লেট আই ইজ ইকুয়াল টু, যেহেতু আমি শুরু করব হচ্ছে 1905 থেকে ধরেন, বা 1925 থেকে, তাহলে এখানে ফার্স্ট ভ্যালু কত হওয়া উচিত? 1925, 1925 হতে পারে না? এরপরে আইটা আমি চালাবো কতদূর পর্যন্ত? এখানে আমার লেখা উচিত 2026, তাই না? তাহলে একটু একটা আগে চলে আসবে। অথবা আমরা 2025 ধরে লিখি, তাহলে এইভাবে লিখতে হবে, এইভাবে লেস দেন ইকুয়াল, তার মানে 2025 থাকবে এবং 2025 থেকে কম হবে। মনে আছে কন্ডিশনাল অপারেটর? আচ্ছা, যেটা লেখেন সেটাই কাজ করবে। এরপরে আই সমান সমান আগের আই প্লাস 1, তাই না? আগের ভ্যালু প্লাস 1। তাহলে এবার সেভ করি, সেভ করলে দেখেন ওই যে 1905 থেকে নিয়ে সব চলে আসে, 100 বছর চলে আসে, কিন্তু ভিতরে লেখাটা চেঞ্জ হয় না এখনো, তাই না? এখন ভিতরে লেখাটা আমরা চেঞ্জ করব কেমনে? এটাকে এখন এইভাবে না দিয়ে কাট করি। ওই যে আমার ডাবল টিক ব্যবহার করতাম, মনে আছে তো? ব্যবহার করলাম। এখন এই জায়গাটায় আমরা এইভাবে না লিখে এই আইটাকে ভিতরে বসাই দেব, আই। এবার বলেন তো আই এর ভ্যালুর মান কত? খালি 1925 না আরো কিছু আছে? 1925 থেকে নিয়ে 2025 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু চলে আসবে না? প্রথম 1925 হবে, তারপরে কন্ডিশন মেলায় দেখবে মেলে নেয়, তখন 1 যোগ করে আবার রান করবে, আবার 1 যোগ করে আবার রান করবে, 1 যোগ করে আবার রান করবে, এরকম করতে করতে 2025 পর্যন্ত। এবার দেখে 1925, 26, 27, 28, 29, 30 করতে করতে 2025। বুঝাচ্ছে ভাই? তাহলে এবার আমাকে বলেন, আমরা এতগুলো কাট কপি পেস্ট করবো? জাভাস্ক্রিপ্ট থাকতে আমরা এই কাম কেন করব? আচ্ছা, এটা ছিল আমাদের ফর লুপ। এই ফর লুপ নিয়ে আপনি একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? তো এই জায়গাটায় এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা জানি, ধরেন আমরা লিখলাম লেট ধরেন জে ইজ ইকুয়াল টু অন, বুঝতে পারছেন? এখন আমি জে এর ভ্যালুটাকে রিঅ্যাসাইন যদি করি, রিঅ্যাসাইন, তাহলে এভাবে বলতে পারি জেটা সমান সমান হবে আগের জে প্লাস অন, করতে পারি না আমরা?
তাহলে এখন জে এর মান হয়ে গেল কত? 2 হয়ে গেল। কিন্তু এইটা এইভাবে না লিখে আমরা এটাকে আরো সহজ করে লিখতে পারি। সেটা কি? জে প্লাস প্লাস। মনে আছে? জে প্লাস প্লাস, এটা শর্ট হ্যান্ড। জে প্লাস প্লাস মানে হচ্ছে আগের জে প্লাস 1, বুঝতে পারছেন? আগের জে প্লাস 1। তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে এইখানে আমরা আই সমান সমান আই প্লাস 1 না লিখে আমরা শর্টকাট লিখতে পারি আই প্লাস প্লাস, তাই না? তার মানে আগের আই সাথে যোগ 1, আগের আই তার সাথে যোগ 1, এরকম করে কাজ করবে। সেম টু সেম এখানেও কাজ করতে পারি। এখানেও আগের আই প্লাস প্লাস, সেভ করি, এই দেখেন চলে আসছে, একই কাজ করবে। এবার বলেন তো কে কে ফর বোঝেন নাই? ফর লুপ সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্ট এতটুকুই থাক। আপনারা ফর লুপটা একটু ভালো করে দেখেন, এবং ওই যে বললাম যে ফাংশন এবং মেথড, এটাও একটু নিজের মতো করে গবেষণা করার চেষ্টা করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে অ্যারের মেথড গুলা দেখবো। অ্যারে মেথড গুলা সব দেখবো না, অ্যারের কিছু কিছু মেথড নিয়ে আমরা কাজ করা শিখবো, ঠিক আছে? এরপর মানে ধারাবাহিক ভাবে আমরা নাম্বার মেথড, স্ট্রিং মেথড, হ্যাঁ, এরকম অনেক কিছু মেথড আছে। টাইমের জন্য আলাদা মেথড তৈরি করা আছে, এই ধরনের অনেক মেথড আছে। এগুলো নিয়ে ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ আমরা শিখবো। তো আপাতত আজকে এতটুকু থাক, আমরা এবার আমাদের কোডে ফিরে আসি। আচ্ছা, কোথায় কোথায়, এই যে এটা, আমরা এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। এটাকে নিয়ে একটু কাজ করি আমরা। তো এটা পপ আপ ডট এইচটিএমএল এর ভিতর থাকবে। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট আর লিংক আপ করালাম না, আমরা শুধুমাত্র সিএসএস নিয়ে কাজ করার জন্য আমরা সিএসএস টা লিংক আপ করাবো, তাই না? এসআরসি এর ভিতরে স্টাইল ডট সিএসএস, আর সিএসএস টা যেহেতু টেইলর সিএসএস, সেহেতু এই লিংক আপ করানোর পর একটু কষ্ট করে এই টার্মিনালটা ওপেন বন্ধ করে আবার টার্মিনালটা রান করবেন, ঠিক আছে? তাহলে আর ঝামেলা থাকবে না। তো এবার আমরা যাবো হচ্ছে পপ আপ ডট এইচটিএমএল। তো যে দেখি তো কাজ করে কিনা। পপ আপ ডট এইচটিএমএল, এই যে চলে আসছে, চলে আসছে না? টেইলরেন্টের সবকিছু আমাদের এখানে চলে আসছে। এবার এখানে আমরা একটা ডিপ নেই, ডিপ। এই ডিপটা হচ্ছে এই যে বাইরের এই ডিপটা। তো এই ডিপে ব্ল্যাক কালারে 35% দেওয়া আছে, তো আমরা কালারটা দিয়ে দিই। তো এখানে বিজি বা বিজি, দেখি তো ব্ল্যাক আছে কিনা, ব্ল্যাক এভাবে করা যায়। 35 কাজ করে না? অফকোর্স কাজ করবে, কেন কাজ করবে না? এটাকে উইথ করব ফুল, সরি ফুল, আর হাইট করব স্ক্রিন, পজিশন করব ফিক্সড, টপ থেকে করব 0, লেফট থেকে করব 0। দেখি তো সব ঠিক থাকলে চলে আসার কথা, চলে আসছে। এখন এর ভিতরে আরেকটা ডিপ নেব, ডিপ। এই ডিপটা হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ডিপ। এটা আমি এটাকে দেখি তো উইথ কত, 800 পিক্সেল। 800 পিক্সেল না, যেটা কমাই দিই আমরা 600 পিক্সেল করে দিই, আমাদের ডিসপ্লে ছোট তো 600 পিক্সেল করে দিই। তো এটাকে আমি ক্লাস করে উইথ করে দিই, ধরেন দেখি যদি না হয় পরে ঠিক করে দিব 600 পিক্সেল। হাইট দেওয়ার দরকার নেই, হাইটটা কন্টেন্ট অনুযায়ী পেয়ে যাক। আর বাকি কিছুই দেওয়ার দরকার নেই, এতটুকুই থাক। বর্ডার রেডিয়াস দেওয়া আছে কিছুটা, বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াসের জন্য রাউন্ডেড, তাই না? রাউন্ডেড 15 পিক্সেল করে দেই। আরেকটা করে দিই বিজি হোয়াইট, হোয়াইট, ঠিক আছে। এর ভিতরে দুইটা জিনিস নিব, একটা আইএনজি নেই, নামানো আছে এটা, কি নাম এটা দেখি তো,
বার্গার বার্গার কই? কার্টওয়ান? না না সরি, এটা না। এখান থেকে দেখে আসি, তো আমার দেখতে সুবিধা হবে। এই যে এটা ফুড ওয়ান। তো ফুড ওয়ান যেহেতু, সেহেতু এটাকে আমরা নিতেই পারি এখানে পাবলিক ইমেজেস ফুড ওয়ান, এখানে কিছু দিয়ে দিলাম যে ফুড ওয়ান বাস। তো এরপরে আরেকটা ডিপ নেব, একটা ডিপ নেই। ডিপের ভিতরে আমাদের কি আসবে দেখি তো। এটাকে ধরেন আমি S3 বা কিছু একটা নিয়ে দিই। আর কি আছে এখানে? এই যেগুলো, তাই না? এগুলো মনে হয় আমাদের বানানো আছে কোথায় জানি, ইন্ডেক্সে বানানো আছে। এর ভিতরে না? কই? এই যে এগুলো না? এটা মনে হচ্ছে, এই যে এটা। তো এই পুরোটাকে কপি করি, কপি করে এখানে বসাই দিই। সেভ করে দেখি তো, সব ঠিকঠাক থাকলে চলে আসার কথা। মাশাআল্লাহ চলে আসছে, ভয়ঙ্কর রকমে চলে আসছে। তো এখানে জাস্টিফাই বিটুইন না দিয়ে, জাস্টিফাই দরকারই নেই, পাশাপাশি থাকুক, পাশাপাশি থাকুক। জাস্ট এই যেটা আছে এটাকে আমি বললাম যে মার্জিন রাইট ধরেন 12 পিক্সেল, চলে। বাকিটা আমরা পরে ঠিক করতেছি। এরপরে আছে কি ক্যাটাগরি, এটা আছে, এটাকে নিয়ে আসি। এটার নিচে এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, আবার এইটাকে একটু আলাদাভাবে স্প্যানের ভিতরে নিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিই, প্লাস টেক্সট প্রাইমারি। মাশাআল্লাহ চলে আসছে। এটাকে নিয়ে আসি, টেক্সট বডি। ওকে, এর ভিতরে দুইটা বাটন আছে, দুটো বাটন নিয়ে আসি। আমরা চাইলে বাটন ট্যাগ দিয়ে করতে পারি, এটা সরাসরি বাটন ট্যাগ দিয়েও করতে পারি। হ্যাঁ, কারণ আমরা এখানে বাটন ট্যাগ দিয়ে করব নাকি নর্মালি করব, এটা প্রশ্ন আসতে পারে, তাই না? বাটন ট্যাগ দিয়ে করবো, নর্মালি করবো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাটন ট্যাগ দিয়ে করাটা বেটার হবে। কেন বেটার হবে? কারণ দেখেন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সাধারণত আমরা করি কি, এক জায়গায় ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যাওয়া বা অন্য কোনো কোথাও নিয়ে যাওয়া, সেকশনে নিয়ে যাওয়া, এই ধরনের কাজ করি না। আর এখানে ক্লিক করা মানে কি, যে এখানে ক্লিক করলে আমার এই আইটেমটা কাটে, মানে একটা ফাংশন এখানে রান হবে বিহাইন্ড দ্য সিন, এরকম কিছু একটা করতে চাই, তাই না? তো সেই হিসাবে এখানে বাটন নিয়ে কাজ করাটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে, সুন্দর হবে। ডিপ নেই, তবে অবশ্যই বাটনের টাইপ হবে কি বাটন, তাই না? বাটনের টাইপ তো বাটনই হবে। এর ভিতরে এই লেখাটা কপি করি, পেস্ট করি। এটা আবার একটু বেশি আছে, এটাকে একটু চেঞ্জ করে দিই। স্প্যান ট্যাগ নিয়ে এর ভিতরে ঢুকাই দিই, প্লাস ফন্ট 600 দিলে হচ্ছে, তাই না? দেখি, ঠিক আছে। এবার বাটনটাকে কিছু স্টাইল করি, প্লাস বিজি, ঠিক আছে, প্রাইমারি, প্রাইমারি প্যাডিং এক্স ধরেন আমি করে দিলাম 4, প্যাডিং ওয়াই করে দিলাম ধরেন 2, রাউন্ডেড 6 পিক্সেল ইত্যাদি। দেখি না হলে ঠিক করবো পরে আবার। একেবারে খারাপ না, চলে। ও টেক্সট সাদা, তাহলে টেক্সট হোয়াইট, কপি পেস্ট।
এখন বিজি ব্ল্যাক ব্ল্যাক, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, আর মনে হয় কিছু চেঞ্জ করার দরকার নাই, তাই না? শুধুমাত্র ও আচ্ছা, এই এখানে হচ্ছে ক্যান্সেল হবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস করে দিই, সেটা হচ্ছে কার্সর পয়েন্টার চলে আসছে। এরপরে এই বেচারাকে করে দিই ফ্লেক্স গ্যাপ এক্স করে দিই 2। কোনটা? আর লাগবে না, আমরা খুশি, অনেক হয়ে গেছে। এবার এই বেচারাকে ধরে এটাকে আমি বলে দেব ফ্লেক্স, আসছে ফ্লেক্স, চলে। এরপরে এই যে এটাকে, আচ্ছা এইখানে এটাকে ধরি ক্লাস উইথ 1/2 50% আর কি, ঠিক আছে। আর এটাকেও আমি উইথ করে দিই 1/2 50-50 উইথ দিয়ে দিই, এটা উইথ 50, এটা উইথ 50, আর একটা কমাই দিই, এটা 1/3 করে দিই, আর এটা করে দিই 2/3। সমস্যা? এটা বেশি ভালো লাগে না এটা বেশি ভালো লাগে? ধরেন আর একটা করি, এটাকে, আচ্ছা আমি অত কাহিনী না করে এটা করে দিই ধরেন 40%, তাই না? আর এটাকে করে দিই 60%। 60%, হ্যাঁ। তো এবার এই যে ডিপ, এই যে এটা প্যাডিং করে দিই, চারিপাশে প্যাডিং করে দিই ধরেন কত 30 পিক্সেল করে দেখি তো কেমন দেখায়। খারাপ না, মোটামুটি চলে। আচ্ছা এখানে উইথ করছি 40%, আর হাইট ধরেন করে দিলাম ফুল। তো ফুল করতে গিয়ে কি ঝামেলা হয়ে গেল আবার? উইথ 40%, হাইট ফুল, নো, এখানে হাইট ফুল না দিয়ে এখানে দিতে হবে হচ্ছে কভার, অবজেক্ট ফিট কভার দিলে আমার কাজটা হয়ে যাবে। এবার দেখেন, অবজেক্ট ফিট কভার দিলে আমার কাজটা হয়ে যাবে। আচ্ছা এরপরে আমি এটাকে মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আনার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে এটাকে করে দিই প্লেস জাস্টিফাই, এটা না করলেও চলতো, তুমি এটা খামোখা করে লাভ কি? এটা না এমএক্স অটো, মার্জিন টপ উপর থেকে আমি ধরেন 80 পিক্সেল নামাই দিই, হয়ে গেল, ঠিক আছে। এই যে ইমেজটা বাইরে চলে গেছে, ইমেজটা বাইরে চলে যাওয়ার কারণে আমরা এখানে বলে দিই, এটাকে বলে দিই ওভারফ্লো হিডেন, বাস। এই লেখাগুলোকে ধরে নিয়ে একটু কাজ করি আমরা লেখাগুলোকে। তো এখানে লেখাগুলো কি আছে আমাদের, এই জায়গাটায় ক্লাস টেক্সট আমরা একটা আন্দাজে দিয়ে দিলাম, আর টেক্সট প্রাইমারি দিয়ে দিলাম, দেখি চলে। বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে? 2 দিই, ফন্ট ধরেন 600 দিয়ে দিই, চলে। এরপরে এরপরেরটা কই কই কই, px2
আচ্ছা, এখানে সমস্যাটা হচ্ছে এই লেখাটা থাকার দরকার নেই। হ্যাঁ, এই যে খুলে মানে একদম কাছাকাছি চলে আসছে। তো আমরা এখান থেকে দেখি আসলে জিনিসটা কি। আর প্যাডিং বটম এখানে আমি রাখলাম না, ফেলে দিলাম, চলে। ক্যাটাগরি বার্গার সবই চলে। এখন এই প্যারাগ্রাফ যেটা, প্যারাগ্রাফটা নিয়ে একটু কাজ করি। তো প্যারাগ্রাফ কোথায়, এই যে এখানে ক্লাস টেক্সট আমি একটু কমাই দিই, 14 পিক্সেল করে দিই। এটাই তো ক্যাটাগরি নিচেরটা, এটাই 14 দেওয়া আছে তাই না? যদি 14 দেওয়া থাকে তাহলে আমি প্যাডিং ওয়াই করি, দুই পাশে প্যাডিং দিয়ে দিই, এমন তো 12 পিক্সেল করে দেখি কেমন লাগে। উপরে প্যাডিং পাইছে, নিচে প্যাডিং পায়নি। এর ভিতরে ক্যাটাগরি আসলো কোথা থেকে? ওফো, আমি ভুল জায়গা দিচ্ছি, ভুল জায়গা দিচ্ছি। ক্যাটাগরিটা এই অবস্থায় থাক, দেখতে ভালো লাগতেছে। এইখানে হবে, এইখানে, এই যে এখানে, এখানে আমি বললাম যে প্যাডিং ওয়াই ধরেন 3। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে। বুঝা চলে গেছে? হ্যাঁ, এটা 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 হচ্ছে ইমেজের সমস্যার কারণে সমস্যাটা হচ্ছে। ইমেজ এখানে, এখানে ইমেজটা যদি পুরো আনতে যায় তাহলে আবার ওই যে কেমন যেন মনে হয় ইমেজটাকে চেপে আনা হয়েছে, সমস্যা হয়ে যাবে। তো আমরা এটা সমাধান করার জন্য আমরা এখানে ধরেন 50-50 করে দেখি তো, 50-50 করে দেখি। আগেরটাই ভালো ছিল তাই না? আচ্ছা, 55-45 করে দেখি, চলে মোটামুটি। আগেরটাই মনে হয় ভালো ছিল। 40 আর 60 করে দিই, 60। আর এখানে কোথায় যেন 30 পিক্সেল করছিলাম প্যাডিং, কই এটা? এই যে প্যাডিং 30 পিক্সেল না করে এখানে ধরেন প্যাডিং 20 পিক্সেল করি, বা প্যাডিং এক্স করি 20 পিক্সেল, আর প্যাডিং ওয়াই করি 30 পিক্সেল। মাশাআল্লাহ, 30 পিক্সেল। চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবের উইথ, তো ডিবের উইথ আছে কত? 600 পিক্সেল। 800 পিক্সেল করলে এবার ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনাদের কথাই মেনে নিলাম, এটাই থাক। তো তাহলে এখানে এই প্যাডিং ওয়াইটাই না দিয়ে সবগুলোই শুধু পি দিয়ে 30 পিক্সেল করে দিই, ভিতরে যেহেতু জায়গা আছে এটা ফাঁকা করে দিলাম। ঠিক আছে, আমাদের একটা পেজ ডান। এবার আমরা কোনটা জানি আর একটা বাকি ছিল, কাট, তাই না? কাট, কাট পেজটা করবো। কাট পেজ বলতে আমি বোঝাচ্ছি যে এটা কোথায়, এই পেজটা তো করাই আছে, খালি এইটাকে কপি করে পেস্ট করে করলে হয়ে যাবে। তো এটাকে আমি কপি করি, পেস্ট করি, এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করার জন্য আমি ফার্স্টে index.html এ যত কোড আছে এটাকে কপি করি, এর ভিতরে আমি পেস্ট করে দিই, তাই তো? কার্টের ভিতরে পেস্ট করে দিই। এইখানে ডিজাইন গুলো আমরা চেঞ্জ করবো এবার। তো এইখানে এটা আমার আপাতত দরকার নাই। তো রাইট সাইড, এই যে এখানে রাইট সাইডের এই জিনিসগুলোকে আমি এখন
ফেলে দেব, চলে গেছে। কি করব, এখানে একটা অর্ডার দেব, অর্ডার ইওর অর্ডার নাম্বার দেব। আহ, খুব সহজ, এটা এটা করা খুবই সহজ। ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা, হ্যাঁ হ্যাঁ, ও এখানটা বানানো আছে, টু অর্ডার ইন কিউ, সেটা এটা মনে হয় টেক্সট লাইনটা সুন্দর হচ্ছে না কেন? আচ্ছা, কন্ট্রোল এফ, টু অর্ডার, এই যে না, টেক্সট সেন্টার। আর এখানেও যদি বলি টু অর্ডার টেক্সট সেন্টার, এটা নিয়ে আসি। ঠিক আছে, আমি ডিপ করে দিই। ওই ওই গায়েব হয়ে গেল আমাদের ডিজাইন। পেজে প্রাইমারি, আসছে। এখন আসছে তো ভালো কথা, আমরা এটাকে এভাবে না দিয়ে আমি এখানে ডিপ নেব, এটার ভিতরে নিয়ে আসি। আর এই ডিপকে আমি একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই। তো প্যাডিং দিলাম হচ্ছে উপরে নিচে ধরেন, বা চারিপাশে আমি 20 পিক্সেল করে দিই, দেখি কেমন লাগে। বেশি হয়ে যায় মনে হচ্ছে, তো বেশি যদি হয়ে যায় 15 পিক্সেল, হ্যাঁ এবার চলে। 15 পিক্সেল হলো। এবার হচ্ছে এটাকে ধরে আমি রাউন্ডেড 15 পিক্সেল। এবার এখানে লেখাগুলোকে চেঞ্জ করি, বাকি কাজ আমি করতেছি। আপনার বিষয় হয়ে গেছে, টু অর্ডার ইন কিউ, মানে এইটা আসবে উপরে, এটা যাবে নিচে। সরি, এটা না, এটা না, কি করলাম, এইটা যাবে উপরে, এটা। আর এবার এটাকে একটা প্যাডিং দিয়ে দিই, পি ওয়াই ধরেন 30 পিক্সেল একটা প্যাডিং দিয়ে দিই, বাস চলে। একটু কমাই দিই, হ্যাঁ রাউন্ডেড কমাই দেবো, এটাকেও একটু কমাই দিই, জায়গা আমাদের কম, ডিসপ্লে ছোট। তো রাউন্ডেড রাউন্ডেড 8 পিক্সেল চলে, তাই না? এবার নিচের আইটেম গুলো নিয়ে একটু কাজ করি। হ্যাঁ আইটেম গুলা, তো কি করা যেতে পারে আইটেম গুলা? তিনটা টিপ, চলেন নেই, অনেক কাজ করছে, আর ভালো লাগতেছে না, শেষ করে দিই, এটাকে মাফ করি আর কি। তো একটা হয়ে গেল। এরপরে আসেন, ডিপ নিলাম, একটা ডিপ, দুইটা, তিনটা। প্রথম ডিপের ভিতরে একটা ইমেজ আসবে, তো প্রথম ডিপের ভিতরে আমি IMG
কি জানি পাবলিক ইমেজেস কি জানি কোড 1 কোড img গেল। দ্বিতীয় ডিপের ভিতরে হচ্ছে এটাকে নিয়ে আমি একটা স্প্যান ট্যাগ দিয়ে আর নিচেরটা নিব হচ্ছে ধর একটা পি ট্যাগ নিয়ে পি ট্যাগ বাস শেষ। 3 নম্বরে এইটাকে ধরেন আমি একটা স্প্যান ট্যাগ নিয়ে দিতে পারি আর তার নিচে আছে হলো এই যে এই তিনটা জন্য আবার একটা ডিপ নেই ডিপ একটা স্প্যানের ভিতরে মাইনাস বাম পাশে মাইনাস তাই না মাইনাস এখানে হচ্ছে কি জানি ধরেন 2 এখানে আছে প্লাস মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এবার এগুলোকে একটু ডিজাইন করি ডিজাইন করার আগে এই পুরোটাকে আমি একটা আরেকটা ডিপের ভিতরে নিয়ে আসি প্যারেন্ট ডিপ। হ্যাঁ এই প্যারেন্ট ডিপকে আমি একটা মার্জিন দিয়ে দিই প্লাস মার্জিন টপ ধরেন 30 পিক্সেল বা কিছু একটা উপর বেশি হয়ে গেছে 15 পিক্সেল কমাই দিলাম। এরপরে এখান থেকে আমি বাকি কাজগুলো সেরে আসি এটাকে আমি একটা ফিক্সড উইডথ দিয়ে দিই 65 পিক্সেল বা সামথিং। তো সেই হিসাবে আর এখানে একটা প্যাডিংও দেওয়া আছে প্যাডিংটাও দেখে আসি 6 পিক্সেলের মতো প্যাডিং দেওয়া আছে তাই না। তো এখানে আমি ক্লাস দেই পি চারিপাশে 6 পিক্সেল 6 মানে হচ্ছে 1.5 চারিপাশে প্যাডিং। এরপর এটাকে আমি ক্লাস দেই উইথ করব 65 পিক্সেল ঠিক আছে। তো ক্লাস উইথ করব ফুল আর হাইট ফিটে কি আছে দেখি তো ফিট কন্টেন্ট ফুল হাইট ফুল আচ্ছা উইথ 100% হাইট 100% গেল। এরপরে এইটাকে কত কি করা যায় এটার আগে এটাকে নিয়ে কাজ করি ক্লাস এইটাকে দেই হচ্ছে নন এখানে আমি সাইজ দিয়ে দিই এইখান থেকে না এতটুকু 60 বা 65 পিক্সেল দিলেই হচ্ছে এখানে। তো এখানে উইথ করে দিই 65 পিক্সেল বুঝতেছেন। তাহলে 65 আর 65 বাদ দিয়ে যা থাকে তাই প্লাস ডাব্লু 130 পিক্সেল তাই না 100% মাইনাস 130 পিক্সেল। আচ্ছা এমন দিলে কাজ করে দেখি না কাজ করার কথা না কাজ করবে না আর এত কিছুই করলাম কিন্তু এখানে যদি ফ্লেক্স না করি তাহলে তো কাজ হবে না ফ্লেক্স হ্যাঁ চলে আসছে ঠিক আছে। এইবার বাকি কাজগুলো করি এখানে কত বড় আকার দেখাচ্ছে এখানে কি পিছিয়ে হয়ে গেছে আমার একটা কাজ করি আমার ডিজাইনটাকে একটু চেঞ্জ করে ফেলি এই লেখাটাকে ফেলে দিই হ্যাঁ ডিজাইনটাকে আমার একটু চেঞ্জ করে ফেলি আর এই যে প্লাস মাইনাস যেটা আছে সেটা এটার সাথে দিয়ে দিই শুধু এখানে এই টাইটেলটা থেকে যাক বাকিগুলো নিচের লাইনে চলে আসুক। তো যদি তাই করি তাহলে এই যে
এটার এখানে দরকার নাই, এটাকে নিয়ে যাবো হচ্ছে কোথায় জানি, এই জায়গাটায়, এই জায়গাটা নিয়ে যাব, ঠিক আছে। আর এই দুইটাকে ফ্লেক্স দিয়ে পাশাপাশি নিয়ে আসবো, বুঝতে পারছেন। এই সেকশনটা দরকারই নাই, ডিজাইনটা একটু চেঞ্জ করে ফেললাম। তাহলে 130-এর পরিবর্তে এখানে আমি করে দিই 65 পিক্সেল। এবার জায়গাটা একটু বেশি পাবে, কোনো কারণে যদি নামটা অনেক লম্বা হয়ে যায় সেজন্য কোনো পর্যন্ত আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা কাজ আর এখানে এইটা, তাই না, বলে দিই বর্ডার, শুধু বর্ডার দিয়ে দেখি তো কি আসে। বর্ডার সেকেন্ড ব্র্যাকেট, কালার দিয়ে দিই, দেখি তো কালারটা পাই কিনা, বোঝা যায় না তাই না। বর্ডার অন, বর্ডার 2 পিক্সেল। ওই বর্ডার স্টাইল, আরটা বর্ডার স্টাইল, বর্ডার উইথ 1 পিক্সেল, ঠিক আছে। বর্ডার 1 পিক্সেল, এটা দিলাম, দেখি তো এবার আসার কথা যে চলে আসছে। এবার হচ্ছে হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেবো, তাহলে হচ্ছে রাউন্ডেড কত, 6 পিক্সেল না, ঠিক আছে। এবার এটাকে নিয়ে একটু ডিজাইন করি, আর ইমেজটা তো ইমেজের মতো আছে, ইমেজটাকে আমি শুধু অবজেক্ট কভার করে দিই, দেখতে বাজে না লাগে, একটু কেটে যায়, যাক সমস্যা নেই। এরপরে এটাকে করতে হবে আবার ফ্লেক্স, মাশাআল্লাহ। আমি এটাকে ফ্লেক্স কেন করলাম, এটাকে তো না, ফ্লেক্স করবো হচ্ছে এইটাকে ফ্লেক্স, এটা ফ্লেক্স করলে এটা আর এটা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এবার এটাকে নিয়ে একটু ডিজাইন করি, এটাকে একটু বোল্ড করে দিই, তো ক্লাস ফন্ট ধরেন 600, ভালো কথা, 600 আসছে। এরপরে এটাকে আমি ক্লাস দেই, এটাকে আমি ফ্লেক্স করলাম, মার্জিন লেফট অটো করলাম, চলে আসছে, খুব ভালো কথা। এরপরে আর কি করতে পারি, গ্যাপ, গ্যাপ এক্স ধরেন একটু আশেপাশে বাড়াই দিই, চলে আসছে। এখন এটাকে কি আর কিছু করা যায় কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, এটা মিডিলে, মিডিলে, এটা মিডিলে রাখি নাই, আমি মিডিলে রাখি নাই কেন, এই নামটা অনেক সময় এরকম বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, বড় হলে যেন ঝামেলাটা না করে, এই জন্য মিডিলে রাখিনি, নিচেই রাখছি। তো এইটাকে আমরা আমরা অনেক ডিজাইনই করতে পারি, এখানে ধরেন এটাকে ডিজাইনই করে দিই, ধরেন বিজি প্রাইমারি, দেখি একটু কাহিনী করি পারি কিনা। এরপরে পি অন, ধরেন পি ওয়াই অন, পি এক্স 2 বা 1.5, টেক্সট হোয়াইট। এবার এই যে বাটন গুলা, দুটো বাটন, দুই পাশে দুটো বাটন আছে তাই না, এই যে এই বাটনটা আর এই বাটনটা, ক্লাস করি, টেক্সট একটু বাড়াই দিই, 16 পিক্সেল করে দিই, দেখি তো কেমন লাগে দেখতে। আর ফ্লেক্স করছিলাম, আইটেমস সেন্টার করি, ফাজলামি না করে আমাদের সাথে। থাক, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আর কি করা যেতে পারে, কিভাবে এটাকে আর একটু হাইলাইট করা যেতে পারে।
বলেন তো, ধরেন এটাকে আর এটাকে ধরে বিজি ভাগ করে দেখি তো। আচ্ছা, এরপরে উইথ করে দিই কিছু একটা, উইথ ধরেন 20 পিক্সেল করে দিই। করবো কিছু একটা করবো, দাঁড়ান। রাউন্ডেড ফুল, ঠিক আছে। ফ্লেক্স, জাস্টিফাই, সেন্টার, আইটেমস, সেন্টার। কারো খুঁজছে নাসিন ভাই? আর উইথ করেছিলাম 20 পিক্সেল, তাই না? হাইট 20 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটে টোটাকে না, টোটা আলাদা রাখবে। ক্লাস ফন্ট করে দিই ধরেন ফন্ট 600, আর px3 বেশি হয়ে গেছে। দরকার নেই, প্যাডিং দরকার নেই। আচ্ছা, করলাম মানে মানে আমার মনে হচ্ছে একটু শয়তানি করতেছে আর কি, বুঝছে? আপনারা রাগ করেন না, হ্যাঁ। রাউন্ডেড রাউন্ডেড করে দিই ধরেন 5 পিক্সেল, আর একটা করে দিই রাউন্ডেড 8 পিক্সেল। চলে, খুশি এবার? আচ্ছা, এবার পুরো সেকশনটাকে হালকা একটু প্যাডিং দিয়ে দিই। পুরো সেকশনটা কোনটা? এই যে এটা, এটা করে দিই ধরেন px 1.5 আর py 2। আর গেল। আচ্ছা, এরপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস এটাকে করলাম ফন্ট বডি, আর এটাকে আমি ফন্ট 16 পিক্সেল। ফন্ট কেন, টেক্সট। আর এটাকে করে দিই আর একটু বেশি, 16 পিক্সেল। আচ্ছা, আমাদের জায়গাটা আসলেই কম হয়ে গেছে, আসলেই কম হয়ে গেছে। ইমেজটাকে আর একটু ছোট বানাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, ইমেজটাকে আর একটু ছোট বানাই। ইমেজটাকে 45 পিক্সেল যদি করি। আর এখানে এসে 45 পিক্সেল। কি করা যায় বলেন তো এখানে? কি করা যায়? ওটাও করবো না, আমাদের সাথে ফাজলামি করছে না, আমরা একটু ফাজলামি করি। ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে বসাই দেবো, যা আছে কপালে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে করি। এখানে কি জানি ইউআরএল দিয়ে বসাইতে হতো, তা না? ইউআরএল ভিতরে ওই যে ডট ডট স্ল্যাশ, এখানে ছিলাম না, এবারে পাবলিক, এরপরে এটা যা আছে এটা দিলেই হয়ে যাচ্ছে। আর এটা বাদ দেই।
উইথটা হচ্ছে কত 4। আমাদের হাতে তো আরো অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা সমস্যা কি? আচ্ছা দেখিয়েছি তো ব্যাকগ্রাউন্ড রিপিটটাকে হ্যান্ডেল করে কিভাবে। একভাবে না কাজ করবে আরেক ভাবে, তাই না? ব্যাকগ্রাউন্ড রিপিট, বিজি রিপিট, বিজি নো রিপিট কই, বিজি নো রিপিট, বিজি নো রিপিট। এরপরে বিজি ব্যাকগ্রাউন্ড সাইজ, তাই না? ব্যাকগ্রাউন্ড সাইজ, বিজি অটো, বিজি কভার, মনে আছে? বিজি কভার। আচ্ছা এরপরে এখানে এভাবে রাখবো না, এর একটা বিফোর আফটার দিয়ে একটা ওভারলে তৈরি করবো। করবো? আচ্ছা করাই যায়, হ্যাঁ। এখন এখানে ওভারলে তৈরি করবো, হ্যাঁ, বিফোর আফটার। আমি যদি লিখি বিফোর আফটার, কোথায় আছে, কিভাবে ব্যবহার করে দেখি তো, এই যে আফটার, আফটার দিয়ে এমন ব্যবহার করে, তাই না? আফটার, তো আফটার আচ্ছা করি। বিফোর আফটার না করলাম কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা ডিপ নিলাম, হ্যাঁ, ডিপ, নর্মাল একটা ডিপ নিলাম। ডিপ নিয়ে ক্লাস দিলাম বিজি প্রাইমারি, এভাবে দিয়ে আমি যদি করি ধরেন 20 থেকে না করে 45 করলাম, 45। আচ্ছা এরপরে অ্যাবসলিউট করলাম, টপ থেকে 0, লেফট থেকে 0, হতে পারে না? টপ থেকে 0, লেফট থেকে 0। আর এটাকে করলাম রিলেটিভ। আচ্ছা তো পজিশন অ্যাবসলিউট করলেও তো আর হবে না, উইথ করতে হবে 100%, হাইট করতে হবে 100%। চলে আসছে। এখন এটাকে একটু নিচে পাঠাই দিই, নিচে, নিচে পাঠানোর জন্য আমরা কি করতে পারি বলেন তো? জেড, এই যে মাইনাস জেড কিছু একটা দিলাম, -Z10, পুরাই গায়েব হয়ে গেল। মানে এই জায়গায় আমরা একটা ই পড়ছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে যেন আনতে চাই, তাহলে এখানে মাইনাস ভ্যালু -1 আর এখানে জেড ইন্ডেক্স 1, এরকম কিছু একটা পড়ছিলাম না? 1 নামে কি কিছু আছে? চলে আসছে, যে 1 চলে আসছে, তাই না? এখন মোটামুটি পারলাম। এখন এই লেখাটাকে আমি সাদা করে দিই। আচ্ছা তো এর সাথে সাথে আমি এখানে ওভারফ্লো হিডেনও করে রাখি, আর এইখানে আমি টেক্সট বডিটাকে না করে টেক্সট হোয়াইট করে দিই। এও খুশি, আমরাও খুশি। চলে এবার? আচ্ছা এবার কপি এবং পেস্ট, কপি পেস্ট পারেন তো? কপি পেস্ট করতে সমস্যা হয় না তো? কপি পেস্ট করতে? হ্যাঁ হ্যাঁ, না না না, খবরদার, পরে, এটা পরে। এখন একদম গোলায় ফেলবেন, একদম সব নষ্ট করে ফেলবেন, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট এখানে না, এটাকে আমরা ফাংশনের ভিতরে রাখবো, হ্যাঁ, ফাংশনের ভিতরে রেখে এরপরে জাভাস্ক্রিপ্টের কাজ করব। ব্যাস হয়ে গেল। আপনাদেরকে একটা কাজ দেবো, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হলো, আজকে আমরা বেশি কাজ করি নাই মনে হয়, খুব একটা কাজ করি নাই, হ্যাঁ। তো এই জায়গাটায় এটা তো করলেন, এই সেকশনটা আপনারা করবেন, এটা বুঝতে পারছেন? এই সেকশনটা আপনার করবেন, ইভেন এই সেকশনটা, এই জিনিসটা, এটাকে আপনার পজিশন ফিক্সড দিয়ে এখানে ফিক্সড করে রাখবেন, এটা পজিশন ফিক্সড হয়ে থাকবে এই জায়গাটায়, এতটুকু জায়গা জুড়ে ওই নিচের সেকশনটা পজিশন ফিক্সড হয়ে পড়ে থাকবে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আইটেম গুলো না, এই আইটেম গুলো স্ক্রল হবে, বুঝাতে পারছি? এই আইটেম গুলো স্ক্রল হবে, আর এইখানে আইটেমটা পজিশন ফিক্সড হয়ে থাকবে। এই জিনিসটা আপনারা করবেন। এইখানে আমার মনে হয় একটু প্যাডিংটা কমাই দিই। প্যাডিং প্যাডিং কোথায় যেন দিয়েছিলাম প্যাডিং, এটা নাকি? এটা না, এমনই থাক, তাহলে কয়েকটা একটু বেশি ধরবে আর কি। ক্লিয়ার করবো, ওটা গরিবে না কাজ করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে প্যাডিং ওয়াই 1 করে দিই, এই, এমনই থাক, 1 করে দিলাম। আর মার্জিন বটম করেছিলাম কোথায় জানি, মার্জিন বটম 8 পিক্সেল করে দিই। ঠিক আছে, চলে তাই না? আমি যেটা বলছি এটা কি বুঝতে পারছেন আপনারা? শুধু আইটেম গুলা, ইওর অর্ডার এটাও ফিক্সড হয়ে থাকবে, শুধুমাত্র যে আইটেম গুলা, এই আইটেম গুলো স্ক্রল হবে, স্ক্রল হবে। এটা আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রলটা গায়েব হয়ে যাবে, স্ক্রলটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে। আর এই কাজটা আমি আপনাদের আগামী ক্লাস শুরু হওয়ার আগে করে নিয়ে আসবো, দেখাবো না কেমনে করবো, আমি করে নিয়ে আসবো। এরপরে আপনাদেরকে আমি কোড দিয়ে দেবো, আপনারা খুঁজে বের করবেন। আমি দেখাই দেবো, অসুবিধা নেই, কোড দেখাই দেবো, কিন্তু আমি আগে করে নিয়ে আসবো। আর এর পিছনে সময় দেওয়া যাবে না, অনেক সময় দেওয়া হয়ে গেছে তাই না? এরপরে এখানে আমাদের আরেকটা কোড ছিল, এটাকে আমি আপাতত করব না, এটা করব পরে, কারণ এটা করতে গেলে আমাদের বেশ জাভাস্ক্রিপ্ট করা লাগবে, আপনাদের জন্য চাপ হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে। এজন্য এটাকে আমি আপাতত করব না, এই সেকশনটা বানাবো না। হ্যাঁ, এই সেকশনটা বানাবো না, থাক এই অবস্থায় থাক। আচ্ছা, আমরা এইটা নিয়ে কাজ আগাবো, নর্মালি যেভাবে করতেছিলাম সেটা নিয়ে আমরা কাজ আগাবো। কোথায় জানি করলাম, কোনটা, কই আমাদের কোড, এটাই তো, এটা নিয়ে আমরা কাজ আগাবো। বুঝাইতে পারছি ভাই? তো ওটা আপাতত থাক, ওটা নিয়ে আমরা চিন্তা করতে যাচ্ছি না। আমরা এই ডিজাইনটা করব, বা ধরেন আমরা এই ডিজাইনটা করব, দুইটা ডিজাইন, ফুড কার্ট, বর্ডারটা আমরা ফেলে দিব, ফুড কার্ট এবং ফেভারিট এই দুইটা নিয়ে আমরা কাজ করব। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আপনারা একটু কষ্ট করে একটু মেহনত করেন। হ্যাঁ।